হিজল ফুলের প্রেম। ঋষিকা নাথ জয়ু। প্রিয় পুরুষ, বসন্তের কাঠগড়ায় দাঁড়িয়ে আজ প্রথমবার আপনার উদ্দেশ্যে একখানি পত্র লেখার ইচ্ছে হলো। আপনি জানেন, বসন্ত আমার প্রিয় ঋতু। কৈশোরে পদার্পণ করার পর প্রতিটি বসন্তে আপনার কথা আমার ভীষণভাবে স্মরণ হয়। কিন্তু কখনো আপনাকে নিয়ে লিখার ইচ্ছেটাকে প্রাধান্য দেইনি। আর আজ আপনাকে নিয়ে লিখার ইচ্ছেটা অপূর্ণও রাখতে পারিনি। শুনুন তবে। বসন্তে যখন প্রকৃতির বুকে নতুন ছোঁয়া লাগে, বিশুদ্ধ হাওয়া যখন মনে এসে দলা দিয়ে যায়, চারিদিক থেকে কোকিলের মিষ্টি সুরেলা কণ্ঠ এসে যখন কানে বাজে, তখন আমার আফসোস হয়। এই আমি প্রকৃতিবিলাসী, বসন্তবিলাসী, তাও বসন্তের ছোঁয়া আমার হৃদয়ে আফসোসের সূচনা করে। এর কারণ কি জানেন? আপনি। খুব, আমার আফসোসের সবটা জুড়ে আপনি। ধরনীর বুকে প্রতি বৎসর নিয়ম করে বসন্ত আসে, কিন্তু নিয়ম করে আপনি আসেন না। আমার সাথে বসন্তবিলাস করার জন্য আপনি আসেন না। আমি চাই, খুব তাড়াতাড়ি আপনি এসে আমার একান্ত বসন্তের সঙ্গী হন। ইতি। আপনার বেলি। 1লা ফাল্গুন। পত্রটা লিখে খামে পুরে একটা কাঠের বক্সে যত্নে তুলে রাখল বেলি। বেলির মনটা আজ ভীষণ খারাপ। ঠিক যেমন রোদেলা আকাশে হুট করে মেঘের দেখা মিলে, তেমন বেলির মনেও যেন হুট করে আজ মেঘের অস্তিত্ব প্রকাশ পেয়েছে। তবে এখন প্রকৃতিতে মেঘের দেখা নেই বললেই ভালো, কেননা প্রকৃতির রূপে সদ্য বসন্তের ছোঁয়া লেগেছে যে। মেঘ শুধুই বেলির মনে। এই বেলি একজন মানুষকে উদ্দেশ্য করে গোটা একখানি পত্র লিখে ফেলল, বাস্তবে সেই মানুষটার এখনও পর্যন্ত কোন অস্তিত্ব নেই। কারণ বেলির পত্রখানা লেখা হলো শুধু তার ভবিষ্যতের একান্ত মানুষটাকে ঘিরে, যাকে সে চিনে না, জানে না। কেন যেন বেলি প্রেমে বিশ্বাস করতে পারে না, আর ছোট থেকেই তাকে শিক্ষা দেওয়া হয়েছিল ছেলেপেলেদের সাথে না মিশতে। বেলি পরিবারের সেই শিক্ষা এখনো ধরে রেখেছে। তাই তো তার যত অপেক্ষা ভাগ্যপুরুষকে ঘিরে। দর্শনা বণিক বেলি। ছোট থেকে বাড়ির সবাই আদর করে বেলি বলে ডাকে। সে সদ্য 17তে পা রাখা সপ্তদশী কন্যা। বেলির বাবা অশোক বণিক, যিনি একজন ব্যবসায়ী। আর বেলির মা নীরবী বণিক, যার কাজ সাধারণত দুহাত দিয়ে নিজের সংসার আগলে রাখা। বেলিরা 2 ভাইবোন। বেলির বড় ভাই নির্দয় বণিক, যে তার বাবার সাথে ব্যবসার কাজে নিযুক্ত। নির্দয়ের বউ অপরূপা আর তাদের একমাত্র মেয়ে নিহি এবং নির্দয় বেলির ঠাকুরমা ঠাকুরদাদাকে নিয়ে পুরো বণিক পরিবার। বেলিদের গ্রামের নাম মাকুন্দা। মাকুন্দা গ্রামের সবথেকে অবস্থাসম্পন্ন পরিবার হলো বণিক পরিবার। মাকুন্দা গ্রামের জমিজমার অর্ধেকই বণিকদের। প্রতিবছর তারা বিভিন্ন ফসল, মশলা উৎপাদন করে শহরে বিক্রি করে। এছাড়া মাকুন্দা গ্রাম ও আশেপাশের গ্রামের মানুষরা স্বল্প মূল্যে বণিকদের কাছে থেকে সারা বছর বিভিন্ন ফসল ক্রয় করে থাকেন। এদিক দিয়ে বণিক পরিবারের সুনাম মানুষের মুখে মুখে। আমি তোমারও বিরহে রহিব বিলীন। তোমাতে করিব বাস, দীর্ঘ দিবস, দীর্ঘ রজনী, দীর্ঘ বর্ষমাস। সময়টা ভোর 6টা। দোতলার একটি ঘরে গ্রামোফোন থেকে রবীন্দ্রসঙ্গীতের সুর ভেসে আসছে। বেলির ঠাকুরদাদা মিহিরকান্ত বণিক প্রতিদিন খুব ভোরে ঘুম থেকে উঠে রবীন্দ্রসঙ্গীত শুনেন। এটা তার নিত্যনৈমিত্তিক অভ্যাস। আর তার শিয়রে বসে তার স্ত্রী মনোরমা বণিকও রবীন্দ্রসঙ্গীত শুনেন। এতক্ষণ যাবৎ সেই সুর শুনতে শুনতে বেলি তার ভবিষ্যতের একান্ত পুরুষকে নিয়ে লিখছিল। বেলি পত্রলিখন গুছিয়ে দক্ষিণের জানালায় উদাস নয়নে চেয়েছিল। আকস্মিক তার মায়ের ডাকে চমকে ওঠে। নীরবী বণিক বললেন, এতক্ষণ ধরে তোকে ডাকছি মন কই থাকে। তাড়াতাড়ি উপরে যা, তোর দাদু ঠাকুরমাকে ডেকে নিয়ে আয়, প্রাতরাশের জন্য। মায়ের কথায় বেলি দোতলায় গিয়ে দাদু ঠাকুরমাকে ডেকে নিয়ে এলো। এই বাড়ির নিয়ম, ভোর 6টা থেকে 7টার মধ্যে সবাইকে প্রাতরাশ সম্পন্ন করতে হবে। নিয়মটা মিহিরকান্ত বণিক শুরু করলেও বয়স হওয়ার সাথে সাথে এখন তিনি তার সব নিয়ম ভুলতে বসেছেন। তাই অশোক বণিকই বাবার করা সব নিয়ম যেন নিজ হাতে ধরেছেন। প্রাতরাশ সম্পন্ন হওয়ার পর বেলির বাবা আর দাদা ব্যবসার কাজে বাইরে চলে যান। আর এটাই সুযোগ, বেলিকে আর ঘরে পায়কে। সে একছুটে ঘর ছেড়ে বের হয়ে গেল। এবার পুরো গ্রাম তৈরি করে ঘুরবে সে। মাকুন্দা গ্রামে একটি সুন্দর অরণ্য রয়েছে, যার নাম মধুহাওয়া। অরণ্যের একপাশে একটি সুন্দর নদী বয়ে চলেছে, যার কলকল স্রোতধারা জন্মানবের মনে শান্তি বর্ষণ করে।
নদীর ধারে কতগুলো নৌকা বাঁধা। প্রভাতের সূর্য রশ্মি এসে শান্ত টলমল নদীর জলে লুকোচুরি খেলায় ব্যস্ত। বাঁধা নৌকাগুলোর গায়ে যেন সূর্য রশ্মি উকি দিচ্ছে। বেলি এখন নদীর পাড়ে বসে আছে, তার সই বিনির অপেক্ষায়। বিনি এলে দুজনে মিলে নদীর অন্য পাড়ের অরণ্যের ধারের গাছ থেকে ফল পেড়ে নিয়ে আসবে। তার অপেক্ষায় থাকতে থাকতে বেলি একখানে শান্ত টলমলে জলের গভীরতায় যেন হারিয়ে গেল। কিছুক্ষণ পর হঠাৎ পেছনে থেকে কারো ধাক্কায় বেলির চেতনা ফিরে আসে। বেলি তাকিয়ে দেখে বিনি এসেছে। বিনি ওকে বলল, কিরে, তোকে কতক্ষণ ধরে ডাকছি, শুনতে পাসনি? কই হারালি? প্রতিউত্তরে বেলি বলল, কি কই হারালাম? আর তুই এত জোরে ধাক্কা মেরেছিস, আর একটু হলে সোজা নদীতে পড়তাম। এই বলে বেলি মুখ বাঁকালো। বিনি হাসতে হাসতে বলল, আরে এত কথা না বলে চল এখন নদীর ওপারে যাই, ফুল আর ফল সংগ্রহ করব। এই বলে দুজনে একটি ছোট নৌকায় উঠল। মতিন মাঝিকে বেলি বলল, কাকু একটু ওইপারে নিয়ে চলো তো। ঋতুর বদলের কারণে প্রকৃতি যেন নতুন রূপে সেজেছে। দুই সুই প্রকৃতির রূপ অবলোকনার গল্প করতে করতে নদীর উপর পাড়ে গিয়ে নামল। নদীর এ পারে সারি সারি হিজল গাছ, যেগুলোতে আপাতত কোন ফুল নেই। বিনির কণ্ঠে এজন্য আফসোসের সুর। কিন্তু বেলির এতে কোন হেলদোল নেই, কারণ হিজল ফুল তার পছন্দ নয়। তার পছন্দ বেলি ফুল। নিজের নামও বেলি, আবার পছন্দের ফুলও বেলি। এবার একটু হেঁটে সামনে গিয়ে দেখল পেয়ারা গাছে কত কত পেয়ারা ঝুলছে। কোনোরকম একটা লটকি দিয়ে পেয়ারা পেরে নিল। দুজনে ভাগ করে যার যার শাড়ির আঁচলে পেয়ারা বেঁধে ফেরার পথ ধরছিল। তখনই বেলির নজরে পড়ল ছোট্ট একটি বেলি ফুল গাছ, যেটি পেয়ারা গাছের পিছনে অবস্থিত। ওখান থেকে দুটো ফুল ছিঁড়ে একটি নিজের চুলে গুজল, আর অন্যটি বিনির চুলে গেঁথে দিয়ে দুজনে আবার নৌকায় উঠল। মধুহাওয়ার সীমানা পেরিয়ে দুই সুই মিলে গ্রামের মাটির রাস্তায় এদিক ওদিক হাঁটছিল। হঠাৎ বেলির নজর পড়ল একটু দূরে গরুর গাড়িতে, কারণ গাড়ির মধ্যে তার বাবাকে আসতে দেখা যাচ্ছে। বেলির চোখ যেন ভয় বেরিয়ে আসবে এমন বড় আকার ধারণ করল। কোনোরকম বিনিকে বিদায় জানিয়ে ছুটল বাড়ির দিকে। একেবারে এক দৌড়ে ঘরে পৌঁছে থামল। দৌড়ে আসার কারণে আঁচল থেকে পেয়ারাগুলো মেঝেতে ছড়িয়ে পড়ল। সামনে বেলির দাদা নির্দয়ের 3 বছরের মেয়ে নিহা করে তার পিসিমণির দিকে তাকিয়ে আছে। তার ছোট মাথায় কিছুই ঢুকছে না। তাই জোরে তার মাকে ডেকে আধো আধো বলিতে বলল, মা তাড়াতাড়ি এসো, পিতিকে ভূতে ধরেছে। বেলি যেন আরো হতভম্ব হয়ে গেল। কিন্তু নিহির ডাকে তার মা এলো না, বরং বেলির মা হেসেল থেকে বের হয়ে দেখতে এলো তার নাতনি কি বলছে। এসে দেখে বেলি আহাম্মকের মতো দাঁড়িয়ে আছে, মেঝেতে পেয়ারা ছড়িয়ে ছিটিয়ে আছে। নীরবী বণিক রাগী চোখে মেয়ের দিকে তাকিয়ে আছেন। বললেন, বারবার বারণ করেছি এসব ধিঙ্গিপনা না করতে। তোর জন্য আমাকে ওনার কাছে কথা শুনতে হয়। আমি নাকি মেয়েকে শাসন করতে পারি না? এত বড় হয়েছিস, ধিঙ্গিপনা কবে বাদ দিবি? উনি আসুক, আমি নিজেই আজ তোর কথা বলবো। এই বলে বেলির মা আবার হেসেলে চলে গেলেন। বেলি ছোট্ট নিহির গাল টেনে দিয়ে নিজের পেয়ারা কুড়িয়ে নিয়ে ঘরে চলে গেল। আর এদিকে ছোট্ট নিহি এখনো বুঝল না তার পিসিমণির কি হয়েছে, আর ঠাকুরমা বকরই বা কেন। বেলি বাবার ভয়ে নিজের ঘরে চুটি মেরে বসে আছে। একটু পরে বাবার কণ্ঠ শুনতে পেল। অশোক বণিক তার স্ত্রীকে জিজ্ঞেস করছেন, বেলি কি বাড়ি ছেড়ে বের হয়েছিল? নীরবী মনে হলো ওকে যেন তিলুদের বাড়ির পাশের রাস্তায় দেখলাম। না, বেলি তো বাড়িতেই ছিল। বেলির মা যতই বলুক ওর বাবাকে সত্যটা বলে দিবেন, তাও মেয়েকে আড়াল করার জন্য মিথ্যে বললেন। মায়ের কণ্ঠ শুনে বেলির মুখে হাসি ফুটল। একটু পরে পেয়ারাগুলো নিয়ে অপরূপার ঘরে গেল। গিয়ে বলল, বৌদিদি দেখো, তোমার জন্য পেয়ারা নিয়ে এসেছি, এসো এগুলা নুন মরিচ দিয়ে মেখে খাবো। আহা ভেবেই জিভে জল আসছে। তুমি বসো ননদিনী, আমি হেসেল থেকে মাখিয়ে নিয়ে আসছি। অপরূপা এই কথা বলে চলে যাচ্ছিল। তখন হুট করে নিহি দৌড়ে এসে বায়না ধরল ও পেয়ারা মাখা খাবে। বসন্তের বৈরী হাওয়ার দিনগুলো যেন খুব তাড়াতাড়ি ফুরিয়ে যাচ্ছে। বেলির মন খারাপের রেশ যেন আজ খানিকটা উকিঝুঁকি দিচ্ছে। অবশ্য মন খারাপ না হয়ে আর উপায় কি, যেখানে বেলি প্রতিদিন একবার হলেও গ্রামের আনাচে কানাচে মধুহাওয়ার অরণ্যে
নদীর ধারে ঘুরে বেড়ায় সেই বেলি আজ 15 দিবস ধরে ঘর থেকে বের হতে পারেনি। তাছাড়া তার প্রাণের সুই বিনির সাথেও দেখা হলো না। গতবার বাবার কাছে ধরা পড়ে যাওয়ার ভয়, আবার বেলির বাবার শরীরটা বেশ কয়েকটা দিন ধরে একটু খারাপ থাকায় বাড়িতে সময় বেশি কাটাচ্ছেন, যার ফলে বেলির এখন এই দশা। তাই আজ আবার বেলির মনে পড়ল তার ভাগ্যপুরুষের কথা। তৎক্ষণাৎ একটা কাগজ আর কলম নিয়ে বসে পড়ল। 16ই ফাল্গুন। প্রিয় পুরুষ, আপনাকে নিয়ে লেখার কথা ভাবলে মনে হয় কত শত শব্দাবলী আমার কল্পনার ঝাঁকেও ঝাঁকেও উড়ে বেড়ায়। মনে হয় যেন পাতার পর পাতা শুধু আপনাকে নিয়ে লিখলেই ফুরিয়ে যাবে। কিন্তু এখন লিখতে শুরু করলাম, মনে হচ্ছে কোন শব্দই আমার কাছে ধরা দিচ্ছে না। আমার মন মস্তিষ্ক সব যেন ফাঁকা হয়ে যায়। আমার একটা ভীষণ ইচ্ছে আছে, শুনবেন? এই বসন্তে যেন আপনার সাথে প্রথম সাক্ষাৎটা হয়ে যায়। বসন্তপ্রিয় কন্যার কল্পপুরুষ যদি বসন্তে এই কন্যার নিকট ধরা দেয়, তাহলে ব্যাপারটা কি নিদারুণ সুন্দরই না হবে, বলুন। ভাগ্যপুরুষের সাথে বেলির সাক্ষাতের ক্ষণটা অতি শীঘ্রই আসুক। ইতি, আপনার বেলি। বেলি দ্বিতীয় পত্রটাও সুন্দর করে ভাঁজ করে কাঠের বক্সে তুলে রাখল। তবে এইবার নিজের ঘন কেশে গেঁথে রাখা একটা বেলি ফুল খুলে নিয়ে পত্রের ভাঁজে রেখে দিল। বসার ঘরে মিহিরকান্ত বণিক আর অশোক বণিক বসে ব্যবসার বিভিন্ন কথাবার্তা বলায় ব্যস্ত। নির্দয়ের প্রাতরাশ সেরে অনেক আগেই বেরিয়ে গেল। মনোরমা বণিক একটা চেয়ারে বসে পান সাজাতে ব্যস্ত। নীরবী আর অপরূপা হেসেলে, বেলি এদিকে আয় তো। মনোরমা বণিক পান সাজাতে সাজাতে নাতনিকে ডাক দিলেন। এই সময়টাতে বেলি সবসময় মনোরমার পাশে বসে তার পান সাজিয়ে দেয়। আজ আসছে না দেখে নিজেই ডাক দিলেন। একটু পরে বেলি বসার ঘরে এলো। মনোরমার পাশে বসে পান সাজাতে লাগলো। মনোরমা বললেন, তোর মন খারাপ নাকি দিদিভাই? মুখটা কেমন শুকনো শুকনো লাগছে। প্রতিদিন তো আমি আসার আগে বসার ঘরে হাজির থাকিস, আজ কি হলো? মনোরমা বণিকের কথায় বেলির বাবাও বেলির দিকে তাকালো। দর্শনা, কি হয়েছে মা? কোন সমস্যা হলে বাবাকে বলতে পারো। বাড়ির সবাই বেলিকে বেলি বলে ডাকলেও একমাত্র তার বাবা দর্শনা বলে ডাকেন। বাবার কথায় বেলি বলল, না বাবা এমনি। তোমার মন খারাপের কারণ আমার বোধহয় জানা। নিহিকে নিয়ে একটু বাহিরে থেকে ঘুরে এসো, মন ভালো হয়ে যাবে। তবে হ্যাঁ, বেশি দূর যাবে না আর অল্প কিছুক্ষণের মধ্যে বাড়ি ফিরবে। বেলি বাবার কথা শুনে অবাক হয়ে গেল, সাথে খুশিও হলো। তার বাবা তাকে বাইরে যেতে বারণ করে, আর আজ তার বাবাই তাকে বাইরে থেকে ঘুরে আসতে বলছে। এই খুশিতে বেলি দৌড়ে গিয়ে নিহিকে কোলে নিয়ে বাইরের দিকে ছুটল। পেছনে থেকে মিহিরকান্ত বণিক চেঁচিয়ে বলছেন, আরে আস্তে যা, পরে তো মুখের নকশা পাল্টে ফেলবি, তখন আবার বিয়ে দিতে পারবো না। বেলি বোধহয় দাদুর কথা শুনলও না। সে এখন মুক্ত পাখি, তাকে আর পায়কে। এতদিন পর বাড়ি থেকে বের হওয়ায় বেলি প্রথমে গেল বিনির সাথে দেখা করতে। তাদের বাড়ির বিপরীত দিকে কয়েকটা বাড়ি পার হলেই বিনির বাড়ি। বিনিদের দোচালা ঘর। বিনির মা উঠানে বসে সবজি করছিল। কাকিমা, বিনি কোথায়? বিনি তো তিলুর সাথে বের হলো, বোধহয় বড় মাঠের ওদিকে গেল। কতদিন পর আসলি, তাও মিহিকে নিয়ে? আয় একটু বসবি। না কাকিমা, পরে আসবো আবার। এখন বিনির কাছে যাই। বেলি এই কথা বলে বড় মাঠের দিকে প্রস্থান করল। বড় মাঠটি গ্রামের সামনের প্রাঙ্গণে। ছোট ছোট বাচ্চা ছেলেমেয়েরা সবসময় এখানে নিজেদের মতো খেলাধুলা করে। প্রতিদিন বিকালে বাচ্চাদের পাশাপাশি বড় ছেলেপেলেরাও এই মাঠে আড্ডার পসরা সাজিয়ে বসে। বড় মাঠের দুপাশে সারি সারি বিভিন্ন গাছপালা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, সেগুলো যেন খেলায় ব্যস্ত ছোট্ট বাচ্চাদের নিজের ছায়ায় আগলে ধরেছে। বেলি মাঠে পৌঁছে নিহিকে নামিয়ে দিল। সেও বাচ্চা দলের সাথে খেলায় মেতে উঠল। আর নিজে গিয়ে বিনি, তিলু আর টুসির সাথে গল্পে ব্যস্ত হয়ে পড়ল। সায়াহ্নের শুরু। অম্বরের নীলাভ আর লালচে আভা ছড়িয়ে সূর্য বিদায় নিতে ব্যস্ত। বণিক বাড়ি থেকে শঙ্খধ্বনি ভেসে আসছে। নীরবী আর অপরূপা পুজোর ঘরে। বেলি সেই মধ্যাহ্ন থেকে ঠাকুরদাদার ঘরে গিয়ে উপন্যাসে মুখ বুজে পড়েছিল। মিহিরকান্ত বণিকের উপন্যাস পড়ার বাতিক আছে। দোতলায় উনার ঘরে একটা ছোটখাটো লাইব্রেরি আছে, যেটাতে বিভিন্ন লেখক বই। বেলিও তাই যে কোনো সময় নিজের মনমতো বইয়ের দুনিয়ার হারিয়ে যায়।
আজ সে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা পথের পাঁচালী পড়েছিল। বইটা পড়ে শেষ করে দারুণ অনুভূতি আর উচ্ছ্বাস নিয়ে নিজের ঘরে গেল। বেলির ঘরের জানালাটা বাড়ির পেছনে দিকে পড়ে। বাইরে থেকে দেখলে বোঝা যায় কি সুন্দর বাগানবিলাস ফুল পুরো জানালাটিকে ঘিরে রেখেছে। জানালার সামনে একটি চারপা টেবিল রাখা, টেবিলের উপর কিছু উপন্যাসের বই আর বেলির প্রিয় কাঠের বাক্স। বেলি ঘরে ঢুকে জানালার দিকে গেল, জানালা বন্ধ করবে বলে। হুট করে তার নজরে পড়ল কাঠের বাক্সের উপর ছোট্ট একটা কাগজ রাখা। কাগজটি খুলতেই ভেতর থেকে একটা শুকনো ফুলের পাপড়ি টুপ করে পড়ে গেল। বেলি দেখল এটি হিজল ফুলের পাপড়ি। অতঃপর কাগজের লেখাটা পড়ল, মধুহাওয়া অরণ্যে আমার মন চলেছে অপরাহ্নে, উমায়ের সাথে নিয়ে যেতে চাই সেই অরণ্যের হিজল পারে। বেলি নিস্তব্ধ, তার মাথায় কিছুই আসছে না। এমন ছোট্ট চিরকুট তাকে কে দিবে? আর হিজল ফুলই বা এলো কিভাবে? এখন তো গ্রামের কোথাও হিজল ফুল নেই। চিরকুটের ভাবনায় বেলি এতটাই মগ্ন ছিল যে বৃষ্টির শব্দ উপলব্ধি করতে পারে নাই। বৃষ্টির জল যখন জানালা গলিয়ে বেলির গায়ে এসে আঁচড়ে পড়ল, তখনই তার হুঁশ ফিরল। তাড়াতাড়ি জানালার পাল্লা আটকিয়ে চিরকুটটা বক্সে রেখে দৌড়ে ঘর থেকে বের হয়ে গেল। উঠোনের মাঝখানে দাঁড়িয়ে আকাশপানে চেয়ে বেলি বৃষ্টি উপভোগে মত্ত। ঠিক তখনই বেলির বৃষ্টি ছোঁয়া অনুভূতিকে আরো গাঢ় করতে বাড়ির উঠোনের এক কোণের কৃষ্ণচূড়া গাছ থেকে কোকিলের কুহু কুহু ডাক ভেসে এলো। বেলি তখন কৃষ্ণচূড়া গাছের দিকে চেয়ে আপনমনে হেসে দিল। তার হাসিতে বাড়ির উঠোন প্রাঙ্গণ যেন মুখরিত হয়ে উঠল। বৃষ্টির জলে বেলির বাঁকা এলোমেলো চুল বেয়ে টুপটুপ জল গড়িয়ে পড়ছে, চোখের কাজল ধুয়ে লেপ্টে আছে, পরনের কলাপাতার রঙের শাড়িও ভিজে জবুথবু। আচমকা বেলি যখন খুঁড়ির সদর দরজার দিকে দৃষ্টি নিক্ষেপ করল, তখনই দেখল একজন অনাকাঙ্ক্ষিত পুরুষকে। অন্ধকার থাকার দরুন চার অবয়বী শুধু বেলির চোখে ধরা দিল। যাকে দেখতে মোটেও মনে হলো না সে এই মাকুন্দা গ্রাম বা তার আশেপাশের গ্রামের কোন মানুষ। মনে হলো দূর শহরতলি কিংবা ভিনদেশ থেকে তার আগমন। সদর দরজায় দাঁড়িয়ে থাকা মানুষটা অপরিচিত কেউ। এই কথা মস্তিষ্কের স্মরণ হতেই বেলি অন্দরে ছুটল। বেলির শাড়ির আঁচল মেঝেতে লুটোপুটি খাচ্ছে, ভেজা শাড়ির জলে মেঝেও ভিজে যাচ্ছে। এক দৌড়ে নিজের ঘরে গিয়ে দৌড় দিল। এদিকে বেলির মা নীরবী বণিক মেয়ের কাণ্ড দেখে হতবাক। তিনি চেঁচিয়ে বলছেন, এই মেয়েকে নিয়ে আমি আর পারি না। এই রাতের বেলায় নাচতে নাচতে বৃষ্টিতে ভিজে এসেছে। বলি, শরীরের যে অসুখ বাঁধাবে তখন সেবা যত্ন কে করবে শুনি। এদিকে নিহিও বেলির ছুটে যাওয়া দেখল। সে বেলিকে ভিজে অবস্থায় দেখে খুবই আনন্দিত। খিলখিল করে শুধু হাসছে। নীরবী বণিক একবার নাতনির দিকে চেয়ে হেসেলের পথ ধরলেন, এখন আবার রাতের রান্না বসাতে হবে। অবশ্য রান্না অপরূপাই করবে, নীরবী বণিক শুধু বৌমাকে হাতে হাতে এটা ওটা এগিয়ে দিবেন। অপরূপা এই বাড়িতে আসার পর থেকে কখনো হেসেলে একা একা রান্না করেনি। সবসময় নীরবী বণিক সাথে সাথে থাকেন। তিনি মেয়ে আর বউ দুজনকে সমান চোখে দেখেন। নীরবী বণিকের কথা হলো, একটি মেয়ে বাপের বাড়ি ছেড়ে সারা জীবনের জন্য শ্বশুর বাড়িতে বউ হয়ে আসে, শুধুই কি সকাল থেকে রাত অবধি কাজ করার জন্য। একসময় সেও তো তার বাবা মায়ের কলিজার টুকরো ছিল, কত আদর আহ্লাদে বড় হলো। তাই সব শাশুড়ির উচিত তার বৌমাকে নিজের মেয়ের চোখে দেখা। এজন্য নীরবী বণিক কখনো বেলি আর অপরূপার মধ্যে পার্থক্য করেন না। বেলি ভিজে শাড়ি ছেড়ে একটা গোলাপি রঙা শাড়ি গায়ে জড়িয়ে নিল। এরপর চুপি চুপি ঘরের দরজায় একটু ফাঁক করে উকি দিয়ে দেখল বসার ঘরে মা এখনো আছে নাকি। বসার ঘরে নীরবী বণিক নেই, আছে শুধু নিহি। সে হাত পা ছড়িয়ে মেঝেতে শুয়ে আছে। বেলি কাছে গিয়ে নিহিকে টেনে উঠালো, জিজ্ঞেস করল, কিরে এমন করে শুয়ে আছিস কেন? ঘরে কি তোর শোবার কোন জায়গা নেই? নিহি মুখ ফুলিয়ে বলল, মাকে বলেতে একটু মিঠাই দিতে, মা দেয়নি। বলেতে, মিঠাই কে কে আমি নাকি তোতলা হয়ে গেছি? চল আমি তোকে মিঠাই দেব। বেলি এ কথা বলে নিহিকে কোলে তুলে নিল। তখন দেখল নির্দয় ঘরে ঢুকছে। বেলি তৎক্ষণাৎ কিছু একটা চিন্তা করে তাকে জিজ্ঞেস করল, দাদা সদর দরজায় কাউকে দাঁড়িয়ে থাকতে দেখেছ? না তো। কেন? কেউ এসেছিল? না। আমি বৃষ্টি দেখতে বাইরে গিয়েছিলাম, তখন মনে হলো কেউ দাঁড়িয়েছিল। মনে হয় অন্ধকারে ভুল দেখেছি।
বৃষ্টি দেখতে গিয়েছিস নাকি বৃষ্টিতে ভিজতে গিয়েছিস? বেলি আর কোন উত্তর না দিয়ে নিহিকে নিয়ে হেসেলের দিকে দৌড় দিল। পেছনে থেকে নির্দয় বনের ভয় পাওয়া দেখে আপনমনে হাসল। মাঝরাতের ধরনীর বুকে আরেক পশলা ঝুম বৃষ্টি নামল। সন্ধ্যায় বৃষ্টিতে ভেজার দরুন বেলির ভীষণ জ্বর এলো। বৃষ্টির গতির সাথে পাল্লা দিয়ে বেলির জ্বরও যেন এই মাঝরাতে বাড়ছে। একটি কাঁথা গায়ে দিয়ে বেলি অচেতন অবস্থায় শুয়ে আছে। নীরবী বণিক একটি হ্যারিকেন চালিয়ে মেয়ের শিয়রে বসে জলপট্টি দিচ্ছেন। জ্বরের ঘোরে বেলির চোখের পাতা কাঁপছে, ঠোঁট নড়ছে, বিড়বিড় করে কিছু বলছে, কিন্তু নীরবী কিছুই বুঝতে পারছেন না। এত রাতে কবিরাজ পাওয়া যাবে না, তাই তিনি আর বাড়ির কাউকে ডাকেননি। ভোররাতের দিকে জ্বর একটু ছাড়ল। নীরবী বণিক তখন মেয়ের পাশে শুয়ে ঘুমিয়ে পড়েছেন। টানা 7 দিনের জ্বরের ধকল শেষে বেলি অবশেষে সুস্থ হয়ে উঠল। গ্রামের শিবু কবিরাজের পথ্য আর নীরবী বণিকের সেবা যত্নে বেলি আরোগ্য লাভ করল। সেদিন প্রাতরাশ শেষে সবাই বসার ঘরে বিভিন্ন কথাবার্তা বলছিল। তখন নীরবী বণিক বললেন, শুনলাম মোহনা গ্রামের দাসবাড়ির ছেলে নাকি বিলেত থেকে পড়াশোনা করে এসেছে। কে? বিজু দাসের ছেলে নাকি? মিহিরকান্ত বণিক ছেলের বউয়ের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে বললেন, হ্যাঁ বাবা। নির্দয়ে তখন জমির ফসল তদারক করার জন্য বের হচ্ছিল। মায়ের কথা শুনে সে বলল, এখন গ্রামের স্কুলে পড়াবে শুনলাম। যতই হোক বিলেত থেকে পড়াশোনা করে এসেছে। অবশ্য ভালোই হবে, একজন ভালো মাস্টার মশাই সবাই পাবে। ছেলেটার নাম কি যেন? এতক্ষণে অশোক বণিকের কণ্ঠ শোনা গেল। অবনীন্দ্র। তুমি ওর কথা ভুলে গেলে বাবা। ছোটবেলায় আমাদের গ্রামে কত আসতো, আমাদের বাড়িতেও তো এসেছিল। হ্যাঁ, তারপর তো বেশ কয়েক বছর চলে গেল। দাসদের ছেলে বিলেত থেকে পড়াশোনা করে এসেছে, ভাবো কি কাণ্ড। অবশ্য শুনলাম বিজুর কেমন দূরসম্পর্কের ভাইয়ে নাকি অবনীন্দ্রকে নিয়ে গেল। না হলে ওদের আর বিলেত যাওয়া। বেলি এতক্ষণ নিজের ঘরে বসে বাবা দাদার কথা শুনছিল। ও অবাক হলো, নিজের মনেই আওড়ালো, বাবা বিলেত ফেরত মাস্টারমশাই আমাদের স্কুলে পড়াবেন। বেলি আবার অনেকদিন পর বাড়ি থেকে বের হলো। অবশ্য এর আগে বিনির সাথে একবার দেখা হয়েছিল। ওর অসুখের কথা শুনে বিনি তাকে দেখতে এসেছিল। বিনিদের বাড়ি থেকে ওকে সঙ্গে নিয়ে দুজনে গেল মধুহাওয়া অরণ্যের নদীর ধারে। নদীর ধারে বিশাল একটা পুরনো বটগাছ আছে। দুজনে বটগাছের ছায়ায় বসল। এই নদী পার হয়ে বিশুবা গ্রামে যাওয়া যায়। সেই গ্রাম অনেক বড়। সেখানে প্রতি সপ্তাহে একদিন বড় হাটও বসে। আশেপাশের সব গ্রামের মানুষরা নিজেদের জিনিসপত্র নিয়ে হাটে বিক্রি করতে যায়। বেলির বাবা ভাইও বিভিন্ন মশলা নিয়ে বিশুবা গ্রামে গেল। তাই তো বেলি কোনোরকম মধ্যাহ্নভোজ সেরে বের হয়ে গেল। নৌকার মাঝিদের আজ বিশ্রাম নেই, সপ্তাহের এই দিনই তাদের একটু বেশি উপার্জন করার দিন। আজ আর একটা নৌকাও ঘাটে বাধা নেই। বটগাছের ছায়ায় বসে বেলির মনে হলো, আজকের অম্বর যেন একটু বেশি সুন্দর লাগছে। কেমন গাঢ় নীলচে আভা, নীলের মাঝে আবার সাদা সাদা উড়ো মেঘ ভেসে বেড়াচ্ছে। বেলি বিনিকে বলল, দেখ দেখ আজকের আকাশ কত সুন্দর। তুই শুধু আকাশ দেখছিস? চারপাশে তাকিয়েও একটু দেখ, কি সুন্দর গাছপালা থেকে বিভিন্ন পাখির গুঞ্জন শোনা যাচ্ছে। কত কত অতিথি পাখি এক গাছ ছেড়ে অন্য গাছের ডালে উড়ে বেড়াচ্ছে। বিনির কথায় বেলি বলল, ইস যদি পাখি হতাম, পুরো প্রকৃতির রাজ্যে উড়ে বেড়াতাম। এই বিনি, বেলি ফুলের সুগন্ধ লাগছে, তুই পাচ্ছিস? তোর নাম বেলি, তাই তুই সারাক্ষণ বেলির সুবাস পাস। আমি পাচ্ছি না। বিনির কথায় বেলি হেসে উঠল। তার হাসি দেখে বিনিও নিজের হাসি আটকাতে পারল না। এই স্বল্প কথায় দুই সুই প্রাণখোলা হাসি হাসছে। বেলি কিছুক্ষণ পর বলল, একটা কথা শুনেছিস, পাশের গ্রামের কে নাকি বিলেত থেকে এসেছে। উনি নাকি আবার আমাদের গ্রামের ব্রজমোহন স্কুলে পড়াবেন। হ্যাঁ রে, শুনেছি। আমার আফসোস হচ্ছে জানিস, আমাদের পড়াকালীন এমন ভালো মাস্টার মশাই ছিল না। বিলেত থেকে পড়ে আসা মাস্টার মশাই কেমন হয় তা জানতে ইচ্ছে করে। বিনির কথা শুনে বেলি হেসে বলল, তাহলে আবার স্কুলে ভর্তি হয়ে যা। দূর মজা করবি না তো? বেলিদের গ্রামে একটা স্কুলই আছে, তাও ম্যাট্রিক ক্লাস পর্যন্ত। আশেপাশের সব গ্রামের ছেলেমেয়েরা এই স্কুলে পড়ে। বেলি, বিনি দুজনে ম্যাট্রিক পাস। তারপর আর পড়ালেখা হয়নি।
অবশ্য হবে, আর কিভাবে? এর বেশি পড়তে হলে দূর শহরতলিতে পড়তে হবে, তাও আবার বোর্ডিংয়ে থেকে। বিনিদের তেমন সামর্থ্য নেই, তার উপর আবার মেয়ে মানুষ। অত দূরে গিয়ে পড়া কল্পনা করাও উচিত নয়। একই কারণে বেলির পরিবারের সামর্থ্য থাকার পরও বেলির পড়াশোনা ম্যাট্রিক ক্লাস পর্যন্ত। গল্প করতে করতে কখন যে সূর্য বিদায় নেবার পথ ধরল, দুজনের একজনও তা টের পেল না। কথার মাঝেই বিনি আচমকা বলে উঠল, বেলি আধার নামছে, চল বাড়ি ফিরতে হবে। বিনির কথায় বেলিরও হুঁশ ফিরল। তারপর দুজনে যে যার গন্তব্যে প্রস্থান করল। বেলি অন্দরে ঢুকে দেখল নিহি কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। ওকে দেখেই নিহি বলল, এতক্ষণ কোথায় ছিলে পিতি? তোকে কেন বলবো রে, আসছে আমার গিন্নি হু। বেলি এই কথা বলে নিজের ঘরে যেতে লাগলো, তখন আবার তার ঠাকুরমা মনোরমা বণিক ডেকে উঠলেন। এখন বাড়ি আসার সময় হলো। ধর্মকর্ম ঠাকুর পুজো কিছুই তো স্বভাবে নেই, শুধু টইটে ঘুরা। বেশি বকো না তো বুড়ি। আমি গেলাম হু। বেলি মুখ ভেঙচি দিয়ে বেনি দুলিয়ে ঘরে ঢুকল। পেছনে থেকে মনোরমা বণিক বলে চলেছেন, এত বড় হলো তাও বড়দের সম্মান দিতে জানে না, আমাকে বলে বুড়ি। আমি বুড়ি? কোন দিক দিয়ে বুড়ি মনে হয়? আপাতত মনোরমা বণিকের কথা শোনার জন্য কেউই বসার ঘরে নেই। যদিও নিহি আছে, কিন্তু সে তো নিজের খেলনা নিয়ে খেলায় ব্যস্ত। বেলি চিরকুটের ভাঁজ খুলল। আবারও একটি হিজল ফুলের শুকনো পাপড়ি তার চোখে ধরা দিল। বেলি আনমনে চিরকুটটি পড়া শুরু করল। এক শ্রান্ত সন্ধ্যায় বিষাদগ্রস্ত অম্বর থেকে যখন জলের ধারা প্রবাহিত হচ্ছিল, ঠিক সেই মুহূর্তে দ্বিতীয়বার আমার চক্ষুজোড়া সাক্ষী হল সুখ সুখ আবেশে জড়ানো এক বৃষ্টিবিলাসীর স্নিগ্ধ আদলে। বেলি হতভম্ব। পরপর দুটি চিরকুট এভাবে তার ঘরে কে রাখবে? হুট করে বেলি জানালার পাল্লা খুলে দিল। সঙ্গে সঙ্গে এক খণ্ড চাঁদ উকি দিল, অসংখ্য তারকারাজি বেলির চোখে ধরা দিল। জ্যোৎস্নারাত হওয়ার দরুন অন্ধকারের মধ্যেও বাইরের পরিবেশটা বোঝা যাচ্ছে। বেলি জানালা দিয়ে নিচে তাকালো। তার ঘরটা দোতলায় নয়, নিচে। এই কারণে যে কেউ চাইলে এই জানালা দিয়ে ঘরে চিরকুট রেখে যেতে পারে। কিন্তু কে কে পরপর দুবার এভাবে চিরকুট রেখে গেল? আকস্মিকভাবে বেলির মনে হলো সেই সন্ধ্যার কথা, যখন ঝুম বৃষ্টিতে সে উঠোনে দাঁড়িয়ে দিচ্ছিল। যে এই চিরকুট লিখল, সে নিশ্চয়ই তাকে সেদিন দেখেছিল। তার মানে ওই পুরুষ অবয়বটা। বেলি আবার কাঠের বাক্স খুলে প্রথম চিরকুটটা বের করল। মিলিয়ে দেখল দুটোই একজনের লেখা। সে আর কিছু ভাবতে পারল না, সব কেমন যেন এলোমেলো লাগছে। মাথা ধরে বিছানায় শুয়ে পড়ল। মোহনা গ্রামের দাসবাড়ির উঠোনে দেবদারু গাছের ছায়াতলে বসে একমনে চাঁদ দেখছিল অবনীন্দ্র। সে ছোটবেলা থেকে এই দেবদারুর ছায়ায় বসে জ্যোৎস্নারাতের সৌন্দর্য আস্বাদন করার মধ্যে এক স্বর্গীয় সুখ খুঁজে পায়। বিলেত যাওয়ার পর থেকে এই মুহূর্তের জন্য কত যে কাতরতায় কাটিয়েছিল শুধু অবনীন্দ্রই জানে। তাই তো বাড়ি ফেরার পর থেকে প্রতি রাতে অল্প কিছুক্ষণ সময় সে দেবদারু গাছের ছায়ায় বসে কাটায়। একটু দূরে উঠোনের এক কোণে ছোট্ট রসুইঘর। অবনীন্দ্রের মা তাপসী দাস রান্না চড়িয়েছে। বিজু দাস সারাদিন ক্ষেত খামারে অক্লান্ত পরিশ্রমের পর এখন একটু বিশ্রাম নিচ্ছিলেন। একটু পর উঠে বাইরে এলেন। ছেলেকে কাছে ডাকলেন। অবনীন্দ্র বাবাকে বলল, আপনি উঠলেন কেন বাবা? আর একটু বিশ্রাম নিতে পারতেন। কতদিন পর আমার একমাত্র ছেলে বাড়ি ফিরল, আমি একটু ছেলের সাথে কোথায় গল্পসল্প করব, তা না তুই বলিস শুধু বিশ্রাম নিতে। সারাদিন কাজ করলে তো বিশ্রামের দরকার হয় বাবা। আর আপনাকে কত করে বলি ক্ষেত খামারের কাজ ছেড়ে দিন, এখন সংসার সামলানোর জন্য আমি যথেষ্ট। আপনি তাও শুনেন না। বিজু দাস ছেলের কথায় হেসে উঠলেন। হেসেল থেকে অবনীন্দ্রের মা বের হয়ে বললেন, তা উনি তোর কথা শুনবেনই বা কেন? উনার নাকি এসব কাজ রক্তে মিশে গিয়েছে, উনি এসব ছাড়তে পারবেন না। আমিও তোর বাবাকে বারবার করে বলেছি, বয়স তো কম হলো না, এবার শরীরটাকে একটু বিশ্রাম দেওয়ার দরকার। কিন্তু আমার কথা শুনলে তো? স্ত্রীর কথা শুনে বিজু দাস একটু আনমনা হলেন। মা ছেলের কথোপকথনে তিনি নিজের স্মৃতিচারণে ব্যস্ত। তাদের অভাবের সংসার ছিল। দুই ছেলে মেয়ে নিয়ে কত না খেয়েও থেকেছেন। মেয়েটাকে তেমন পড়াতে পারেননি। কয়েক বছর আগে বিয়ে দিয়ে দিলেন। ছেলেটাকে কষ্ট করে পড়িয়েছেন।
মেট্রিক্স ক্লাসের পর অবনীন্দ্রকে আর পড়ানোর সামর্থ্য বিজু দাসের ছিল না। পরে তার এক দূরসম্পর্কের ভাই অবনীন্দ্রের পড়ালেখার প্রতি আগ্রহ দেখে নিজেই অবনীন্দ্রকে বিলেত নিয়ে গেলেন। সেখানে তার কাছে রেখে পড়ালেখা করালেন। অবনীন্দ্র সেখানে কয়েক মাস যাবৎ চাকরিও করেছিল। তারপর গ্রামে নিজের মা বাবার কাছে ফিরে এলো। বিজু দাস যখন অবনীন্দ্রকে বাড়ি ফেরার কারণ জিজ্ঞেস করলেন, তখন অবনীন্দ্র বলল তার নাকি আর সেখানে থাকার ইচ্ছে নেই, গ্রামে মা বাবার কাছে থাকবে। এমনকি এখানকার স্কুলে মাস্টারি করার প্রমোশন নিয়ে সে বাড়ি ফিরল। অবশ্য ছোটবেলা থেকে অবনীন্দ্রের গ্রামের প্রতি আলাদা মায়া ছিল, তাই সে নিজের গ্রাম ছেড়ে অত দূরে থাকতে পারেনি। নীরবী বণিক সেই কখন থেকে রাতের খাবার খাওয়ার জন্য বেলিকে ডাকছেন। এদিকে বেলির কোনো সাড়াশব্দ নেই। মেয়ের ঘরে গিয়ে দেখলেন সে নিদ্রায় বিভোর। নীরবী বণিক মেয়েকে কয়েকবার ধাক্কা দিয়ে তারপর উঠালেন। বেলি না খাওয়ার বায়না ধরল। তার চোখে যেন নিদ্রারাজ এসে বিরাজ করছে, কিছুতেই চোখ মেলে তাকাতে পারছে না। এদিকে ছোট্ট নিহিও তার ঠাকুরমার পেছনে পেছনে বেলির রুমে এলো। পিসিমণির অবস্থা দেখে নিহি বলল, তুমি এত বড় হয়েও আমার আগে ঘুমিয়েছ, আর দেখো আমার চোখ এখনো ইয়া বড়। নিহি তার দুহাত দিয়ে নিজের চোখ টেনে ধরে কথা বলছিল। তখন অপরূপা এসে মেয়েকে কোলে তুলে নিয়ে যেতে যেতে বলল, তুমি বেশ পাকনা হয়ে গেছো বুঝি। চলো, খেতে চলো। খাবার নিলেই পালাই পালাই করে। বেলিকে ধাক্কা দিয়ে তুলেও আর খাওয়ানো গেল না। সে আবার শুয়ে ঘুমিয়ে গেল। নীরবী বণিক উপায় না পেয়ে ঘরের দোর টেনে প্রস্থান করলেন। তাপসী দাস খাবার পরিবেশনে ব্যস্ত। বাবা ছেলে খুব আয়েশ করে খাচ্ছে। অবনীন্দ্র বাড়ি ফেরার পর থেকে তাপসী প্রতিদিন অনেকগুলো পদ রান্না করেন। ছেলেটা কতদিন মায়ের হাতের রান্না খায়নি, এ কথা মনে করে মায়ের বুক কেমন করে ওঠে। অবনীন্দ্র বাবাকে বলল, ভাবছি অরুণিমাকে কাল গিয়ে নিয়ে আসব। আমি এখনো আমার একমাত্র ভাগ্নেকে দেখলাম না। মেয়েটাকে কত মাস যাবৎ দেখি না। সে কবে জামাই বাবা নিয়ে এসেছিল, আবার সঙ্গে করে নিয়ে গেল। 2 দিন থাকতেও দিল না। তুই কালকে গিয়ে নিয়ে আসিস। তাপসী দাস বিষাদভরা কণ্ঠে কথাটি বলে শাড়ির আঁচল দিয়ে চোখ মুছলেন। স্ত্রীর কান্না দেখে বিজু দাস বললেন, খাওয়ার সময় কাদা আমার একদম পছন্দ না তাপসী। ছেলেটা খাচ্ছে তো দেখছ না। তুমিও খাওয়া শুরু করো, রাত অনেক হয়েছে। খাওয়া দাওয়ার পাট চুকিয়ে অবনীন্দ্র নিজের ঘরে গিয়ে দৌড় দিল। জানালার কপাট খুলে দিয়ে শুয়ে পড়ল। চাঁদের আলো অন্ধকার ঘরে আলো ছড়াচ্ছে। নির্মল বাতায়ন ঘরে ঠান্ডা আবহাওয়া তৈরি করছে। বাড়ির পেছনের বেলি গাছ থেকে বেলি ফুলের সুঘ্রাণ এসে অবনীন্দ্রের তন্দ্রায় ব্যাঘাত ঘটাচ্ছে। সে আবার উঠে জানালার ধারে গিয়ে দাঁড়াল। জলজল করা চাঁদের পানে চেয়ে আনমনে বলে উঠল, আমি তো এমন ছিলাম না, ওইসব কিছুই তো আমার ব্যক্তিত্বের বাইরে। কেউ বুঝি কারো জীবনে এতটা প্রভাব ফেলতে পারে? অবনীন্দ্র নিজের প্রশ্নের উত্তর পায় না। সে জানে উত্তর আসবেও না। ঘরের এক কোণায় ছোট্ট একটি টেবিল আর চেয়ার রাখা। অবনীন্দ্র চেয়ারে গিয়ে বসল। ডায়েরির পাতা উল্টালো, সেখানে কিছু শব্দাবলী লিখল। তারপর পলক্ষীনভাবে সেই শব্দগুলোর দিকে তাকিয়ে রইল। বেলি কলপার থেকে হাত মুখ ধুয়ে এলো। তারপর নিজের ঘরে এসে আরশির সামনে বসে ঘন কেশে তেল লাগাচ্ছিল। ঠিক তখন আকস্মিকভাবে তার স্মরণ হলো সেদিনের চিরকুটের কথা। এতক্ষণ তার কাঠের বক্সটার দিকে নজর পড়ে নাই, কিন্তু এখন তাকিয়ে দেখল ঠিক সেদিনের মতো বক্সটার উপর ছোট্ট আরেকটি চিরকুট রাখা। অতঃপর বেলি দ্বিতীয়বার আশ্চর্য হল। সময়টা সকাল 8:34। সবার প্রাতরাশ সম্পন্ন। শুধু ছোট্ট নিহি এখনো ঘুমে। বাকিরা সবাই অর্থাৎ মিহিরকান্ত, মনোরমা বণিক, নির্দয়, অশোক বণিক আর নীরবী বণিক সবাই বসার ঘরে উপস্থিত। বেলি অপরূপার ঘরে, দুজনে নিজেদের গল্পে ব্যস্ত। গতকাল রাতে মিহিরকান্ত বণিক সবাইকে বলে দিয়েছেন, আজ সবাই যেন বসার ঘরে উপস্থিত থাকেন। তিনি নাকি একটা জরুরি বিষয়ে কথা বলবেন। এই মুহূর্তে সবার কৌতূহলী চোখ মিহিরকান্ত বণিকের দিকে। মিহিরকান্ত বণিক বললেন, আমি তোমাদেরকে অনেকদিন ধরে কথাটা বলবো ভাবছি, কিন্তু অশোকের শরীরটা ভালো না হওয়ার কথাটা চেপে গিয়েছি। প্রসঙ্গটা আমার একমাত্র নাতনি বেলিকে নিয়ে। আমার মনে হলো ওর বিয়েটা এবার দেওয়া উচিত। মাসখানেক আগে আমার কাছে একটা সম্বন্ধ এলো। পাত্র সম্পর্কে যতটুকু খোঁজ খবর নেয়া দরকার তা আমি নিয়েছি।
তবে তোমাদের সিদ্ধান্ত না জেনে তো আর এগোতে পারছি না। এই মুহূর্তে নির্দয়কে দেখে মনে হচ্ছে সে ঠাকুরদাদার কথায় সন্তুষ্ট না। চোখমুখ শক্ত করে বলল, আমাদেরকে না জানিয়ে এত কিছু করা উচিত হয়নি দাদু। অন্তত বাবাকে জানাতে পারতেন। অশোক বণিক ছেলের কথায় সায় জানালেন। তবে তিনি বাবার সিদ্ধান্ত অযৌক্তিক মনে করছেন না। তাই বললেন, পাত্রের হদিশ দিন বাবা, আমি নাহ শুরু থেকে আবার সবটা তদারকি করি। আপনি কি আমার সাথে একমত? তুমি বেলির বাবা, আমার থেকেও বেলির উপর তোমার অধিকার বেশি। তুমি নিজের মতো সব খোঁজখবর নিতে পারো। মিহিরকান্ত বণিক কথাটা বলে নিজের ঘরের উদ্দেশ্যে প্রস্থান করলেন। সবাই নিজেদের মতামত নিয়ে ব্যস্ত। কেউ একবারও নীরবী বণিককে কিছু জিজ্ঞেস করার প্রয়োজন বোধ করলেন না। তিনি কেমন অসহায় মুখে বসে আছেন। হয়তো মেয়ের জন্য বুকটা কেমন করছে। একটা দীর্ঘশ্বাস ছেড়ে তিনিও উঠে গেলেন। এদিকে মনোরমা বণিক ছেলের বউয়ের দিকে তাকিয়ে আছেন। এই মুহূর্তে হয়তো একমাত্র তিনিই নীরবী বণিকের মনের কথা বুঝতে পারছেন। কারণ তারও তো একটা মেয়ে আছে। একসময় মেয়েটাকে বিয়ে দিয়ে পরের বাড়ি পাঠালেন। অবনীন্দ্র আজ প্রথমবার স্কুলে পড়াতে যাবে। তাপসী দাসে ভোরবেলা ঘুম থেকে উঠে রান্না চড়ালেন। গরম ভাতের সাথে পাঁচমিশালি সবজি, লাউ চিংড়ি, ছানার তরকারি, রুই মাছের ঝোল আর মিষ্টান্ন। আজ ছেলের চাকুরির প্রথম দিন, না খেয়ে বেরোবে তা তো হয় না। তাই এত আয়োজন। খাওয়া দাওয়ার পাঠ চুকিয়ে মা বাবাকে প্রণাম সেরে অবনীন্দ্র স্কুলের উদ্দেশ্য রওনা দিল। মোহনা গ্রাম থেকে মাকুন্দা গ্রামের দূরত্ব খুব বেশি নয়। পায়ে হেঁটে গেলে আধ ঘন্টার পথ। তাই অবনীন্দ্র পায়ে হেঁটেই চলল। পথিমধ্যে যত মানুষের সাথে দেখা হলো, সবাই তার খবরাখবর জানতে ইচ্ছুক। অবনীন্দ্র বিনয়ের সহিত সবার সাথে কথা বলতে বলতে স্কুলে পৌঁছাল। স্কুল ছুটি হয় বিকাল 3টায়। অবনীন্দ্র ক্লাস শেষে আর বাড়ি ফিরল না। একেবারে বোনকে নিয়ে আসার জন্য রওনা দিল। অরুণিমার শ্বশুরবাড়ি বিশুবা গ্রামে। দূরত্ব অনেক বেশি। নদী পার হয়ে তারপর যেতে হবে। অবনীন্দ্র মধুহাওয়া অরণ্যের পাশ দিয়ে হাঁটা শুরু করল। তার মনে হলো এই শ্রান্ত বিকেলে অরণ্যের সৌন্দর্য যেন কয়েকগুণ বেড়ে গেল। অরণ্যের সৌন্দর্য অবলোকন করতে করতে সে নদীর ধারে পৌঁছাল। অতঃপর একটি নৌকায় উঠে বসল। নৌকার মাঝি তার যাত্রা শুরু করল। নদীর জলের কলকল স্রোতধ্বনি অবনীন্দ্রের কানে যেন মধুর স্বরে বাজতে লাগল। সে এই নদী যাত্রা দারুণভাবে উপভোগ করতে করতে চলল। বিশুবা গ্রামে পৌঁছাতেই রাত হয়ে যাবে। আজ আর বাড়ি ফেরা হবে না। অবনীন্দ্র সিদ্ধান্ত নিল আগামীকাল ভোরবেলায় বোন আর ভাগ্নেকে নিয়ে মোহনার উদ্দেশ্য রওনা দিবে। অবনীন্দ্র যখন নৌকায় উঠল, তখন পেছনে পেছনে নদীর ধারে এসে উপস্থিত হলো বেলি আর বিনি। বেলি বলল, নৌকায় বসা লোকটা মনে হয় নতুন মাস্টারমশাই। তাই না রে? হ্যাঁ, দেখেছিস মাস্টারমশাইয়ের পোশাক পরিধান সব ভিনদেশীদের মতো। আমি এ পর্যন্ত উনাকে দুবার দেখলাম। একবারও ধুতি ফতুয়া পরা দেখি নাই। এইরকম শার্ট প্যান্ট পরা অবস্থায় দেখলাম। যাই বলিস, দূর থেকে উনাকে দেখতে কিন্তু সুন্দরী লাগে। জানি না, কাছ থেকে কেমন। বেলির কথায় বিনি জিভে কামড় দিল। আর বলল, কি বলছিস কি বেলি? মাস্টারমশাই রা পিতার সমান। বুঝে শুনে কথা বলবি তো। বেলি নাক মুখ কুচকে ফেলল। তুই সব সময় উল্টাপাল্টা বুঝিস কেন? আমি তো এমনি উনার পোশাক পরিচ্ছদ দেখে বললাম। ও তাই বল। আমি আরো কি নাকি? বিনির কথা শেষ হওয়ার আগে বেলি ওর মাথায় একটা গাঁটটা মারল। অনেক হয়েছে আজ ঘোরাঘুরি। চল, এবার ফিরব। এই কথা বলে বেলি হাঁটা ধরল। বিনি বেলির মতিগতি কিছু বুঝল না। তবে সেও বেলিকে অনুসরণ করল। বেলি বাড়ি ফিরে সন্দেশের কৌটা নিয়ে খেতে বসল। কোথায় থেকে নিহি এক ছুটে এসে ছোট্ট হাতটা কৌটার মধ্যে চালান করে দিল। আর এ কৌটা ছাড়, আমি তোকে দিচ্ছি। বেলির কথা নিহি শুনল না। উল্টো একটা সন্দেশ মুখে পুরে আবার কৌটা নিয়ে কাড়াকাড়ি শুরু করে দিল। বেলি এবার বেশ কয়েকটা সন্দেশ নিয়ে কৌটাটা নিহির হাতে দিয়ে নিজের ঘরে চলে গেল। এদিকে নিহি বুঝল তার পিসি তাকে ঠকিয়ে বেশি সন্দেশ নিয়ে চলে গেল। বুঝেই কান্নাকাটি শুরু করে দিল। নীরবী বণিক নাতনির কান্না শুনে এলেন। এবার বেলিকে বকা শুরু করলেন। এত বড় মেয়ে হয়েও ছোট্ট ভাতিজির সাথে খাবার নিয়ে কাড়াকাড়ি করিস, তোর লজ্জা করে না বেলি? প্রতিউত্তরে বেলি নিজের ঘরে থেকে বলল,
খাবারই তো নিয়ে খেলাম। এতে লজ্জার কি আছে মা? বেলির কথায় নীরবী বণিক আর কিছু বললেন না। এই মেয়ে মেয়েকে বোঝানো তার কর্ম নয়। অতঃপর নাতনিকে কোলে নিয়ে কান্না থামাতে লাগলেন। এদিকে বেলি ঘরে ঢুকে তৃতীয়বার অবাক হল। গত দুবারের মতো এবারও টেবিলের উপর একটা কাগজ ভাঁজ করে রাখা, তার উপন্যাসের বইগুলোর উপর। এবার অবশ্য অবাকের সাথে সাথে বেলির মাথায় দুশ্চিন্তাও জেঁকে বসল। এসব চিরকুটের কথা যদি ঘুণাক্ষরেও মা বাবা বা দাদা টের পায় তাহলে বেলির আর রক্ষে হবে না। বেলি কাগজটা নিয়ে বিছানায় বসল। মনে হচ্ছে বুকের ভেতরটা দুরু দুরু কাঁপছে। হাতের আঙুলগুলোও যেন কাঁপছে। আস্তে ধীরে কাগজটা খুলল। আবারও একটি শুকনো হিজল ফুলের পাপড়ি। বেলি শুকনো পাপড়িটি হাতে তুলে নিল। অতঃপর চিরকুটটি পড়া শুরু করল। নীলচে অম্বর আর সিঁদুররাঙা সূর্যকোণের নিম্নে একটি প্রাচীন বটগাছের ছায়ায় বসা এক মনোহরিণী ধরা দিল একজন ব্যক্তিত্ববান পুরুষের মনমন্দিরে। সেই মনোহরিণীর ইন্দ্রজালে আটকা পড়ে সেই পুরুষের সবটুকু ব্যক্তিত্ব গুরুবালির মতো জড়জড় করে ভুবনে পতিত হলো বলে। এর ড্রাইভার কার? সেই মনোহরিণীর নিশ্চয়, নাকি ইন্দ্রজালে আটকে পড়া সেই পুরুষের? চিরকুট পড়ার পর বেলির মনে হলো তার এই ব্যক্তিত্ববান পুরুষটির সাথে দেখা করা দরকার। কারণ বেলি বুঝে গেছে এই পুরুষটা সব চিরকুট তাকে নিয়ে লিখেছে। সেদিন বিনি সহ মধুহাওয়ার পাশে নদীর ধারের বটগাছের নিচে বসেছিল সে। আর সেদিন চিরকুট লেখা লোকটা তাকে আবারও দেখেছিল। হঠাৎ করে বেলির মনে আবার ভয়ের উপদ্রব ফিরে এলো। বাড়ির কেউ যদি জেনে যায় তখন বেলির কি হবে? এই কথা ভেবে বেলির চোখ ছলছল করে উঠল। ভয়ের তাড়নায় বেলি চিরকুট সহ কাঠের বাক্সটি চৌকির নিচে রেখে দিল, যাতে কারো চোখে না পড়ে। পরদিন দুপুরবেলায় অবনীন্দ্র তার বোন আর ভাগ্নেকে নিয়ে বাড়ি পৌঁছাল। বিজু দাস তখন বাড়িতে ছিলেন না, খেতে গিয়েছেন। তাপসী দাস সবের রান্নার কাজ শেষ করে রসুইঘর থেকে বের হলেন। অরুণিমা তাপসী দাসকে দেখে মা বলে ডেকে উঠল। তাপসী দাস তৎক্ষণাৎ ছুটে এসে মেয়েকে জড়িয়ে ধরে কেঁদে ফেললেন। অরুণিমাও অনেকদিন পর মাকে পেয়ে আর চোখের জল আটকাতে পারল না। তখন বিজু দাস বাড়িতে ঢুকলেন। তিনি খবর পেয়েছেন তার মেয়ে এসেছে, তাই আর দেরি করেননি। ক্ষেতের কাজ ছেড়ে ছুটে এসেছেন। এসেই 2 বছরের নাতিকে কোলে তুলে নিলেন। এতদিন পর মেয়ে, ছেলে আর নাতিকে একসঙ্গে পেয়ে বিজু দাসের বাড়ি যেন খুশিতে ভরে উঠল। খেতে বসে তাপসী মেয়েকে জিজ্ঞাসা করলেন, হ্যাঁ রে অরু, জামাই বাবা আসলো না যে? উনি কাজে ব্যস্ত মা। আমি যাওয়ার আগে খবর পাঠাতে বলেছেন, এসে নিয়ে যাবে। অবনীন্দ্র নিজেও খাচ্ছে আবার ছোট্ট ভাগ্নিকেও খাইয়ে দিচ্ছে। ওকে সবাই আদর করে বাবুন বলে ডাকে। অবনীন্দ্র এটা ওটা বলছে আর বাবুন হেসে গড়াগড়ি খাচ্ছে। ওর হাসি দেখে তাপসী আর বিজু দাসও হেসে চলেছেন। দিন 2 পরে। আকাশ মেঘাচ্ছন্ন। সকাল থেকে সূর্যরশ্মি ধরণীর বুকে রোদের তাণ্ডব চালিয়েছে। মধ্যাহ্নের পর হুট করে মেঘের তাণ্ডব শুরু হলো। বেলির মনে হচ্ছে আকাশ রোদ আর বৃষ্টি নিয়ে সিদ্ধান্তহীনতায় ভুগছে। আকাশের এই রোদ এই বৃষ্টির সিদ্ধান্তহীনতার মধ্যে বেলি একটা সিদ্ধান্ত নিল, সে তার কল্পপুরুষকে নিয়ে লিখবে। চিরকুট যেই দিক তাকে তো সে জানে না। সে শুধু তার কল্পপুরুষকে জানে। জানালার দিয়ে হুড়মুড় করে দক্ষিণা হাওয়া ডুবছে। বাগানবিলাস ফুল হাওয়ার বেগে দুলছে। দৃশ্যটা বেলির কাছে খুবই মনোরম লাগল। কাগজ কলম নিয়ে বেলি জানালার সামনের চেয়ারে পত্র লেখার জন্য বসল। সবেমাত্র লেখা শুরু করল, তৎক্ষণাৎ অপরূপা ঘরে এলো। অপরূপার আওয়াজ শুনে বেলি চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে বলল, কি গো বৌদিদি, কিছু বলবে? অপরূপা একটু আয়েশ করে বিছানায় বসল। তারপর একটু রয়সয়ে বলল, বলবো তো অনেক কিছু ননদিনী। তার আগে শুনো, এবার বোধহয় আমার নন্দাই মশাই আসার পালা। তা নিজেকে একটু তৈরি করে নিয়হু। বেলি নির্বাক। বলার মতো কোন শব্দ খুঁজে পেল না। তার মনে হলো বাইরের আকাশে উড়ে বেড়ানো বিষাদগ্রস্ত মেঘগুলোর মধ্যে একখণ্ড মেঘ এসে বুঝি তার হৃদয় বসল। বেলির নির্বাক আদলের দিকে চেয়ে অপরূপা উঠে এসে বেলির সামনাসামনি দাঁড়ালো। বেলির হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে একটু গম্ভীর স্বরে বলল, শুনো ননদিনী, তোমাকে কেউ কিচ্ছুটি জানানোর প্রয়োজন মনে করল না। কিন্তু আমার মনে হলো, তোমাকে জানানোরটা ভীষণ প্রয়োজন। আমাদের মাকুন্দা গ্রাম থেকে 4 গ্রাম দূরে অবস্থিত চেরোকি গ্রাম।
সেই গ্রামের সবথেকে অবস্থাপন্ন বণিক পরিবারের একমাত্র ছেলের সাথে তোমার বিয়ের কথাবার্তা চলছে। তবে বাবা দাদুর উৎসাহ থাকলেও আমি কিন্তু তোমার দাদার কোন উৎসাহ দেখছি না। কারণ যার সাথে তোমার বিয়ের কথাবার্তা চলছে তার বয়স প্রায় 40 ঊর্ধ্ব। তোমার দাদার কথা হচ্ছে এত বড় লোকের সাথে তার বোনের বিয়ে দেবেন না। আর বাবার কথা হলো ছেলেদের ব্যবসা বাণিজ্য আছে আমাদের মতো, জাতকুলো আমাদের সাথে মিলে। বয়সটা না হয় ছাড় দেয়া গেল। অপরূপার কথা শুনে বেলির চোখ ছলছল করে উঠল। বেলির চোখের দিকে তাকিয়ে অপরূপা আবার বলল, লোকটার বয়স বেশি হলেও সমস্যা ছিল না, কিন্তু লোকটার যে আগেও একটা বিয়ে হয়েছিল। গত বছর কলেরায় ওনার স্ত্রী মারা যান। এবার বেলির চোখ থেকে অশ্রুকণা ঝরতে লাগলো। সে কেমন অবিশ্বাসের চোখে তার বৌদিদের দিকে চেয়ে আছে। বেলি অনেক কথা বলতে চাইছে, কিন্তু মুখ থেকে একটা শব্দ বের করতে পারল না। তৎক্ষণাৎ কোন দিকে না তাকিয়ে সোজা ঘর থেকে বের হয়ে গেল। অপরূপা পেছনে থেকে কয়েকবার ডাকল, কিন্তু বেলি শুনল না। এদিকে বেলির গমনপথে তার মা নীরবী বণিক কেমন শ্রান্ত দৃষ্টিতে চেয়ে আছেন। মূলত তিনিই অপরূপাকে বেলির ঘরে পাঠালেন। তখনকার সমাজ আর সমাজের মানুষের চিন্তাধারা সেকেলে ধরনের হলেও বেলির মা নীরবী বণিকের চিন্তাধারা ছিল একটু উচ্চ পর্যায়ের। তাই তিনি মেয়ের ভবিতব্য মেয়ের থেকে আড়াল করতে চাননি। নীরবী বণিক নিজেকে এক অসহায় মা হিসেবে প্রমোদ গুনছেন, যিনি মা হয়েও মেয়ের ভালো চাইতে পারছেন না। আর না নিজের স্বামীকে কিছু বোঝাতে পারছেন। মধ্যাহ্ন শেষে প্রকৃতিতে অপরাহ্নের ছোঁয়া লাগল। অম্বর থেকে রোদ আর মেঘের প্রতিফলন একই সাথে ধরণীর বুকে প্রভাব ফেলছে। আপাতত বৃষ্টি আসার লক্ষণ নেই, তবুও গোয়ালারা মাঠ থেকে গবাদি পশু নিয়ে ঘরে ফেরার জন্য উদ্যত হচ্ছে। কৃষকেরা এখনো চাষাবাদের কাজে ব্যস্ত। ছোট্ট বাচ্চা ছেলেমেয়েরা দল বেঁধে এখানে ওখানে খেলাধুলায় মত্ত। বেলির এসব কিছুর কোন দিকেই নজর নেই। সে আনমনা হয়ে সরু মাটির রাস্তা শেষে এখন মধুহাওয়া অরণ্যে যাওয়ার পথ ধরল। কিছুক্ষণ পর এসে নদীর ঘাটে পৌঁছাল। বেলির যখনই মন খারাপ থাকে তখন এসে এই নদীর ধারে বসে। এটা তার ছোটবেলাকার অভ্যাস। মনে হয় নদীর মতো আর কেউ তার মনের কষ্ট নিবারণ করতে পারবে না। এই নদী তার মন খারাপের একান্ত সঙ্গী। তবে আজ বেলির মন খারাপের রেশ আকাশ ছোঁয়া। আজ আর নদীর ধারে বসল না। নদীর ঘাটে অনেকগুলো নৌকা বাঁধা। মাঝিরা কেউ নেই, তবে ছোকরা মতন একটা ছেলেকে দেখা যাচ্ছে। বেলি তাকে ডেকে জিজ্ঞেস করল অপর পারে দিয়ে আসতে পারবে কিনা। ছেলেটি সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেল। বেলি নৌকায় উঠে বসলে ছেলেটি নৌকা ছাড়ল। এই সময়টাতে গায়ের বধূরা কলসি করে নদী থেকে জল নিয়ে যায়। সে সময়ে কয়েকজন জল নিতে আসছিল। তাদের মধ্যে বিনির মা শিউলিও ছিল। তিনি বেলিকে দেখে জোরে হাঁক দিল, বেলি, ও বেলি, এই পরন্ত বিকেলে ওপারে চললে কেন? একটু পর সন্ধ্যা নামলো বলে। বেলির উত্তর দেবার মতো মনোবল ছিল না। তাও কোনোরকম চলন্ত নৌকা থেকে বলল, এই তো একটু ঘুরে আসি, দেরি করব না। বসন্তের শেষে প্রকৃতিতে গ্রীষ্ম আসার আমেজ দেখা যাচ্ছে। বিভিন্ন ফুল, ফলের গাছপালার দিকে দৃষ্টিপাত করলে বোঝা যায়, ধরণীতে খুব শীঘ্রই গ্রীষ্মের পদার্পণ হবে। বেলি নৌকা থেকে নেমে হিজল গাছগুলোর দিকে তাকালো। সে হিজল গাছ কিংবা ফুল পছন্দ করে না, তবুও আজ মনে হলো পাতাগুলো যেন আশ্চর্য সুন্দর হয়ে তার চোখে ধরা দিচ্ছে। বেলির মনে হলো, আর সপ্তাহখানেক পরেই এই হিজল পার হিজল ফুলের রাজ্য হয়ে যাবে। বেলি হিজল গাছের সারি পার হয়ে একটু সামনে এগোলো। দেখল বিভিন্ন ফল গাছ। আজ আর সে ফলের দিকে তাকালো না। অন্য সময় হলে নিশ্চয় এখন ফল পেড়ে শাড়ির আঁচলে বেঁধে বাড়ি ফিরত। ফল গাছ পার হয়ে আরো একটু ভিতরে একটি বড় অশ্বত্থ গাছ। বেলি গিয়ে অশ্বত্থ গাছের মোটা শিকড়ের উপর বসল। এই গাছের পাশ দিয়ে একটি সরু রাস্তা বয়ে গেছে। মূলত এটি বিশুবা গ্রামে যাওয়ার রাস্তা। আজ হাটের দিন নয়, তাই এদিকে লোকসমাগম না থাকারই কথা। তাই বেলি আপনমনে অশ্বত্থ গাছের নিচে বসে রইল। মাঝে মধ্যে পরন্ত বিকেলের এক টুকরো সূর্য রশ্মি এসে বেলিকে ছুঁয়ে দিয়ে যাচ্ছে। আবার আশেপাশের বিভিন্ন গাছপালার পত্রপল্লবের ফাঁকে ফাঁকে একটু পর পর সূর্য রশ্মি এসে উকি দিচ্ছে। বেলি ভাবতে বসল, সে তো তার ভবিষ্যৎ একান্ত পুরুষটাকে এমন কল্পনা করে নাই। তাহলে সে কিভাবে সব মেনে নিবে? বেলি চাইতো
সে তার ভাগ্যপুরুষের জীবনে প্রথম এবং শেষ নারী হবে। কিন্তু এখন তো মনে হচ্ছে তার ভাবনার বিপরীতে সবটা ঘটবে। বেলি আর ভাবতে পারছে না। সে কেমন করে কেঁদে উঠল। এই পড়ন্ত বিকেলের নিস্তব্ধ অরণ্যের এক কোণে একটি সপ্তদশী কন্যা তার নিজের ভাগ্যের কথা ভেবে নির্বাচিত্তে কেঁদে চলেছে। কে তার সাক্ষী? নিশ্চয় এই মধুহাওয়া অরণ্যের বৃক্ষ, পত্র, ফুল, পাখি। বেলির কান্নার স্বরে তাদেরও কি কষ্ট হচ্ছে? হয়তো হচ্ছে, আবার হয়তো না। একটু পরে বেলি নিজেকে ঠিক করে বড় বড় বৃক্ষ আর তাদের ডালপালার ফাঁকে অম্বরের দিকে তাকালো। মনে হলো সূর্য পুরোপুরি মেঘের আড়ালে গিয়ে ধরণীকে ক্রমশ আধারে নিমজ্জিত করার প্রয়াসে চেষ্টারত। আকস্মিক বিভিন্ন পাখির কলতান বেলির শ্রবণেন্দ্রিয়ে ধরা দিল। এতক্ষণ কান্নার তোড়ে আর কোন দিকে তার খেয়াল ছিল না। এখন বেলির মনে হচ্ছে, মধুহাওয়া অরণ্য বুঝি তার মনে একটু একটু প্রসন্নতার প্রভাব ফেলছে। বেলি উঠে দাঁড়ালো, আস্তে ধীরে সামনের দিকে অগ্রসর হচ্ছে। নদীর পাড়ে এসে বেলির মনে হলো, সে ভুল করেছে। মস্ত বড় ভুল। কারণ চারিদিকে প্রায় অন্ধকার। যে কোনো সময় তুমুল বর্ষণ নামবে। আর একটু পরের পুরোপুরি সন্ধ্যা নেমে পুরো প্রকৃতিকে গ্রাস করে ফেলবে। এইবার নিজের অবস্থান ভেবে বেলির কান্না পাচ্ছে। সে কিভাবে বাড়ি যাবে? তার চেয়ে বড় কথা, নদী কিভাবে পার হবে? নদী পার হওয়ার চিন্তায় বেলি যখন চারপাশে হন্যে হয়ে তাকাচ্ছে, ঠিক তখন তার চোখে পড়ল হিজল পাড়ের কোনায় একটা ছোট্ট নৌকা বাঁধা। সে দ্রুত বাঁধা নৌকার সামনে এসে দাঁড়ালো। কিন্তু মাঝি তো নেই। মাঝি কোথায়? নৌকা দেখে বেলি ভাবল এইবার তাড়াতাড়ি বাড়ি ফিরতে পারবে, কিন্তু সে আসার প্রদীপও বোধহয় নিভল বলে। বেলি তৎক্ষণাৎ সেখানেই বসে পড়ল। ভাবতে বসল কিভাবে আজ নিজেকে রক্ষে করবে। বাড়ির সবাই হয়তো তার জন্য উদ্বিগ্ন। বেলির এত এত চিন্তার মাঝে হুট করে পেছনে থেকে কেউ একজনের কণ্ঠ শোনা গেল। এই সন্ধ্যাবেলায় একা অরণ্যে কেন এলে? আকস্মিক ভেসে আসা কণ্ঠস্বরের মালিককে দেখার জন্য বেলি পেছনে ফিরল। দেখল তার থেকে একটু দূরে তাদের গ্রামের স্কুলের নতুন মাস্টারমশাই দাঁড়িয়ে আছেন। এই সন্ধ্যারাতে গহীন অরণ্যের পাড়ে অপরিচিত একটা পুরুষ মানুষকে দেখে বেলির ভয় যেন আরো দ্বিগুণ বেড়ে গেল। ভয়ের তাড়নায় বেলির মস্তিষ্ক যেন অচলাবস্থায় পরিণত হল। এদিকে অবনীন্দ্র বুঝতে পারছে না এই আবহাওয়ায় বেলি অরণ্যে কি করছে, তাও আবার এমন একটা সময়ে। অবনীন্দ্র কয়েকদিন যাবৎ ব্যস্ততার দরুন নদীর পাড়ে আসতে পারেনি। ছোটবেলা থেকে অবনীন্দ্রের হিজল গাছ আর ফুলের প্রতি অপরিসীম মায়া। আজ একই কারণে সেই এই হিজল পাড়ে এলো। একটু আগেই এসে পৌঁছেছে। তারপরই হুট করে আকাশে পরিপূর্ণ মেঘের বিস্তার শুরু হলো। ভাবল বৃষ্টি নামার আগে তাড়াতাড়ি প্রস্থান করা উচিত। তখনই তার চোখে ধরা পড়ল গহীন অরণ্য থেকে ছুটে আসা হলদে শাড়ি পরা এক সপ্তদশী কন্যা। মনে হচ্ছিল সে যেন নিজের নীড়ে ফেরার উপায় খুঁজতে দিকবিদিক ছুটছে। কি হলো, বললে না তো? অসময়ে এখানে কেন এলে? অবনীন্দ্রের কথা বলার ধরনে বেলির মনে হলো সে যেন বেলিকে বহু যুগ আগে থেকে চিনে। বেলি তার ভয়ের আর্দ্রতা নিজের ভেতরে সুপ্ত অবস্থায় রেখে প্রত্যুত্তরে বলল, ঘুরতে এসেছিলাম, কিন্তু আবহাওয়া এমন প্রতিকূলে যাবে তা ভাবিনি। এখন বাড়ি ফেরার কোন উপায় আছে কি? কোন মাঝিকে তো দেখা যাচ্ছে না। এই নৌকা আমি চালিয়ে এসেছি। মাঝি লাগবে না। চলো। অবনীন্দ্রের কথায় বেলি আশ্চর্য। মাস্টারমশাই আবার নৌকাও চালাতে পারে? তবে নিজের আশ্চর্যখানি দেখে সে অবনীন্দ্রের সাথে নৌকায় উঠল। অবনীন্দ্র বৈঠা বাইতে শুরু করল। চারদিকে জলের কলকল স্রোতধ্বনি যেন মুখর হয়ে উঠল। বেলি সেই জলের দিকে একমনে তাকিয়ে চুটি করে বসে রইল। আর অবনীন্দ্রের ভাবভঙ্গিমা দেখে মনে হচ্ছে, নৌকায় যে আরো একজন মানুষ আছে তা সে জানেই না। যখন নদী পার হয়ে তারা ঘাটে নামল তখন সন্ধ্যা পুরোপুরি ঝেঁকে বসেছে। এই সন্ধ্যায় তোমার একা যাওয়া ঠিক হবে না। চলো এগিয়ে দেই। অবনীন্দ্রের কথায় বেলি কোন দ্বিমত করল না। তার পিছু পিছু নির্বিকারে হাঁটা শুরু করল। হাঁটতে হাঁটতে বেলি চারপাশে নজর দিয়ে বুঝল কোন জন্মানবের চিহ্ন নেই। আবহাওয়ার দরুন সবাই বোধহয় ঘরে ঢুকে দৌড় দিল। একটু পরে আকস্মিক বাতাসের গতিবেগ বেড়ে গেল। টুপটাপ বৃষ্টির ফোঁটা পড়তে আরম্ভ করল। বেলিদের বাড়ির কাছাকাছি আসতেই অবনীন্দ্র বেলিকে কিছু না বলে উল্টো পথে হাঁটা শুরু করল। গন্তব্য মোহনা গ্রাম।
বেলি বুঝতে পারল অবনীন্দ্র চলে যাচ্ছে। সেও কোন প্রতিক্রিয়া দেখালো না, বরং দ্রুতগতিতে বাড়িমুখো হাঁটছে। ততক্ষণে ঝুমঝুম করে ধরণীর বুকে তুমুল বর্ষণের আগমন ঘটল। আকস্মিক অবনীন্দ্রের গলা থেকে রবীন্দ্রসঙ্গীতের কয়েকটা লাইন শোনা গেল। এমন দিনে তারে বলা যায়, এমন ঘনঘোর বরিশায়, এমন দিনে মন খোলা যায়, এমন মেঘস্বরে বাদল ঝরঝরে, গোপনহীন ঘন তমসায়। বেলি মাত্র বাড়ির মূল ফটকে পা রাখবে তখনই তার শ্রবণেন্দ্রিয়ে রবীন্দ্রসঙ্গীতের সুর ভেসে এলো। এক মুহূর্তের জন্য বেলি থমকে দাঁড়াল। তৎক্ষণাৎ পেছনে ফিরে দেখল অবনীন্দ্র এক মনে হেঁটে চলেছে আর তার কাছ থেকেই গানের সুর ভেসে আসছে। বেলি কিক্ষণ যাবৎ অবনীন্দ্রের গমনপথে চেয়ে রইল, তারপর আবার তাড়াহুড়ো করে বাড়ির মধ্যে প্রবেশ করল। বেলি উঠোনে পৌঁছে দেখল তার দাদা নির্দয় ঘর থেকে ছাতা মাথায় ধরে বের হচ্ছে। নির্দয় বেলিকে দেখে দ্রুত এগিয়ে এসে জিজ্ঞেস করল, এতক্ষণ কোথায় ছিলি? আমি মাত্র বাড়ি ফিরলাম, আর সাথে সাথেই মা আর তোর বৌদিদি জানালো তুই নাকি সেই অপরাহ্নে বাড়ি ছেড়ে বের হয়ে এখনো ফিরিসনি। দাদার এত কথায় বেলির মধ্যে উদ্বেগের সৃষ্টি হলো। সে ভিতরে ভিতরে ভয় পাচ্ছে বাবাকে কি জবাব দিবে। বেলি কিছু বলতে যাবে তার আগেই নির্দয় বোনের হাত ধরে বাড়ির পিছন দিকে যেতে লাগলো। আর বলল, এখন সামনে দিয়ে যাওয়ার দরকার নেই, বাবা বসার ঘরে বসে আছেন, পিছনের দরজা দিয়ে চল। আজ তুমি আমাকে বাবার হাত থেকে বাঁচাতে চাইছো যে? বেলির প্রশ্নে নির্দয় কেন যেন হুট করে হাঁটা থামিয়ে দাঁড়িয়ে গেল। বোনের দিকে তাকিয়ে তার বুকটা কেমন ধড়ফড় করে উঠল। বেলির চোখের দিকে তাকিয়ে বলল, এত কথা বলিস কেন? এমনিতেই পুরো ভিজে গেলি, আবার জ্বর বাঁধাবি, চল তাড়াতাড়ি। বেলি আর কিছু বলল না। সে বোধহয় তার দাদার মনের কথাটা আজ বুঝতে পারছে। পেছনের দরজা দিয়ে ঢুকলে একটা গলি, সেই গলির প্রান্তভাগেই বেলির ঘর। বেলি ঘরে ঢুকে আস্তে ধীরে দৌড় দিল। ভেজা শাড়ি পাল্টে একটা সবুজ রঙা শাড়ি গায়ে জড়িয়ে নিল। বসার ঘরে মিহিরকান্ত বণিক আর অশোক বণিকের মধ্যে বিভিন্ন কথাবার্তা চলছে। তাহলে বাবা আমি কি তাদেরকে আগামীকাল একটা খবর দেব? না মানে, মেয়েকে তো আগে দেখতে হবে, তাই না? অশোক বণিকের কথায় মিহিরকান্ত বণিক বললেন, হ্যাঁ, কালই একটা খবর পাঠিয়ে দাও। আমিও চাইছি না আর কোন বিলম্ব হোক। দুজনের কথার মাঝে নির্দয় সেখানে উপস্থিত হলো। সে বাবা আর দাদুকে উদ্দেশ্য করে বলল, আমি বলছিলাম আর একটিবার কি ভেবে দেখার প্রয়াস করলে হয় না? একটা বিপত্নিক পুরুষের সাথে বুঝি আপনারা আমার বোনের বিয়ে দিবেন? তোমার বোন হওয়ার পাশাপাশি দর্শনা আমার মেয়ে হয়। বাবা হয়ে আমি নিশ্চয় আমার মেয়ের খারাপ চাইব না। আর সবথেকে বড় কথা, ওখানে বিয়ে হলে আমার মেয়ে সুখে থাকবে, তাদের কোন কিছুর অভাব নেই। বাবার কথায় নির্দয়ের রাগ যেন তরতর করে বাজছে। তবে সে আর একটি কোথাও বলল না, সোজা বসার ঘর থেকে প্রস্থান করল। সে বুঝে গেছে, এদের সাথে সারাক্ষণ কথা বললেও কোন লাভ হবে না। এই সন্ধ্যারাতের তুমুল বর্ষণে ভিজে জবুতবু হয়ে অবনীন্দ্র বাড়ি ফিরল। ঘরে ঢুকতেই তাপসী দাস একের এক প্রশ্ন করা শুরু করলেন, বৃষ্টিতে ভিজলি কেন বাবা? একটু কোথায় আশ্রয় নিতে পারতি, বৃষ্টি কমলে ফিরতি। আর ফিরেছিস যখন এত দেরি করলি কেন? দেখছো তো পুরো ভিজে গেলাম। আগে ভেজা কাপড় ছাড়ি, তারপর তোমার সব প্রশ্নের উত্তর দিচ্ছি মা। এই কথা বলে অবনীন্দ্র নিজের ঘরের দিকে অগ্রসর হল। একটু পরে অরুণিমা তার ছেলেকে কোলে নিয়ে বসার ঘরে এলো। তখন অবনীন্দ্র নতুন পোশাক পরিধান করে বসার ঘরে উপস্থিত হল। বাবুন অনেকক্ষণ পর তার মামাকে দেখে কোলে ঝাঁপিয়ে পড়ল। অবনীন্দ্র বাবুনকে কোলে নিয়ে অরুণিমার উদ্দেশ্য জিজ্ঞেস করল, বাবা কোথায়? অরুণিমা বলল, ঘুমাচ্ছে, শরীরটা নাকি একটু খারাপ লাগছে, ডাক্তার ডাকতে হবে। অবনীন্দ্রের কথায় অরুণিমা হেসে উঠল। হাসতে হাসতে বলল, এই গ্রাম দেশে তুই ডাক্তার কোথায় পাবি রে দাদা? বৈদ্য বা কবিরাজ পেতে পারিস, এতে হাসার কি আছে? ভুলিয়ে বলে ফেলেছি। আর দরকার হলে শহরে নিয়ে বাবাকে ডাক্তার দেখাবো। আরে না, তেমন কিছু নয়। হালকা একটু মাথা ধরেছে বলল, ঠিক হয়ে যাবে। মা পিঠা বানাচ্ছে, চল যাই। বেলি নিজের ঘরে শুয়ে আছে। ঘরের এক কোণে একটা প্রদীপ জ্বলছে। বাইরে এখনো বৃষ্টি থামার নাম নেই। বোধহয় আজ সারা রাত্রিও থামবে না।
নীরবী বণিক বেলির ঘরে এসে বিছানায় বসলেন। আলতো করে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, এত দেরি করে ফিরলি যে, নিশ্চয়ই মধুহাওয়া অরণ্যের ধারে গিয়েছিলি। মায়ের আদুরে কণ্ঠস্বরে বেলির বুকের ভেতর যেন কান্নারা উতলে উঠছে চাচ্ছে। ভাঙা গলায় কোনোরকম বলল, নদীর ওপারে গিয়েছিলাম মা। হুট করে এমন অন্ধকার করে বৃষ্টি নামবে তা ভাবতে পারিনি। তাহলে ফিরলি কিভাবে? ওপারে নৌকা ছিল। নীরবী বণিকের চিন্তার্ত কণ্ঠের বিপরীতে বেলি সত্যটা বলবে নাকি চেপে যাবে বুঝতে পারছে না। একটু ভেবেচিন্তে সিদ্ধান্ত নিল সত্যটাই বলবে। এখানে তো গোপন করার মতো কোন কথা নেই। বেলি উঠে বসল। মায়ের চোখের দিকে তাকিয়ে বলল, ওখানে নৌকা ছিল, কিন্তু মাঝি ছিল না মা। আমি এক মুহূর্তের জন্য ভাবলাম আজ বোধহয় সহজে বাড়ি ফিরতে পারবো না। কিন্তু পর মুহূর্তেই স্কুলের নতুন মাস্টারমশাইকে দেখলাম। উনি নাকি নিজে নৌকা চালিয়ে ঘুরতে গেলেন। উনি পৌঁছে দিলেন আমাকে। নীরবী বণিক সবটা শুনে নিস্তব্ধ হয়ে গেলেন। কিন্তু আবার দুহাত তুলে ঠাকুরের নিকট কৃতজ্ঞতা জানালেন, মেয়েটা যে সুস্থ স্বাভাবিকভাবে বাড়ি ফিরল এদের। এখন চল খেয়ে নে, দুপুরের পর থেকে তো পেটে কিছু পড়েনি। একেবারে খেয়ে তারপর ঘুমাবি। নীরবী বণিকের কথায় বেলি আর উচ্চবাচ্য করল না। মায়ের সাথে হেসেলের পথ ধরল। তাপসী দাস গরম গরম তেলের পিঠা বানাচ্ছেন। অবনীন্দ্র, অরুণিমা আর বাবুন গরমা গরম পিঠা খেতে ব্যস্ত। একটু পরে বিজু দাসু এসে পিঠা খাওয়ায় যোগ দিলেন। তাপসী দাস তখন ছেলেকে উদ্দেশ্য করে বললেন, তুই না আমাকে কি যেন বলবি? দেরি করে ফেরা নিয়ে। এখন বল। অবনীন্দ্র মায়ের কথায় কিক্ষণ চুপ করে কিছু একটা ভাবল। তারপর একটু রয়স হয়ে বলল, কি আর বলবো, বৃষ্টির কারণে ফিরতে দেরি হলো এই তো। এতে আবার বলার কি আছে মা? হিজল পারে গিয়েছিলি। বিজু দাসের কথায় অবনীন্দ্র ঘাড় নেড়ে সায় জানাল। হুট করে অবনীন্দ্র কেমন অন্যমনস্ক হয়ে গেল। তার ষষ্ঠ ইন্দ্রিয় তাকে যেন নতুন কিছুর আভাস দিচ্ছে। কিন্তু অবনীন্দ্র ঠিক ধরতে পারছে না ব্যাপারটা। পরদিন অপরাহ বেলা। বেলির একমাত্র পিসি অৎসি বণিক অনেকদিন পর বাবার বাড়িতে এলেন। একমাত্র ভাইয়ের মেয়েকে দেখতে আসবে, তাই তিনি সেই ভোরবেলা বিশুবা গ্রাম থেকে রওনা দিলেন। অৎসি বণিকের স্বামী বিহল বণিকও এসেছেন। তাদের এক ছেলেও এক মেয়ে। মেয়েকে বিয়ে দিয়েছেন। ছেলেও বিয়ে করে সংসারী হয়ে গেল। নীরবী বণিক একমাত্র ননাস ও তার বরকে আপ্যায়নে ভীষণ ব্যস্ত। অৎসি বণিক আসার পর থেকে বারবার বলে চলেছেন, তিনি যখন এসেছেন তখন একবারে বেলির বিয়ের পর্ব শেষ করে তবেই শ্বশুরালয় ফিরবেন। আর মনোরমা বণিক মেয়ের কথায় শুধু সায় জানাচ্ছেন। নীরবী আর অপরূপার মুখে বেলির বিয়ের প্রসঙ্গে কোন শব্দ শোনা যাচ্ছে না। এদিকে ছোট্ট নিহি আসার পর থেকে বিহল বণিকের কোলে চড়ে আছেন। বিহল বণিক আসার পর নিহির জন্য অনেক খেলনা নিয়ে এসেছেন, এর জন্যই এত ভাব। অশোক বণিক আর নির্দয় সন্ধ্যারাতে বাড়িতে প্রবেশ করল। বাবা ছেলে মিলে সে প্রভাতে শহরে গিয়েছিল ব্যবসার কাজে। বিভিন্ন ফসল, সবজি ও মশলা নিয়ে। অশোক বণিক প্রভাতবেলায় একখানি আমন্ত্রণ পত্র লিখে চেরোকি গ্রামের বণিক বাড়ির উদ্দেশ্য পাঠিয়ে দিয়েছিলেন। আগামীকাল অপরাহ্নে বেলিকে দেখতে আসার কথা জানিয়ে তিনি পত্র পাঠালেন। অশোক বণিক বাড়িতে প্রবেশ করেই ভগ্নিপতি বিহল বণিকের সাথে খুশগল্পে ব্যস্ত হয়ে পড়লেন। নির্দয়ের এসব কিছুই ভালো লাগছে না। সে পিসি আর পিসমশাইকে প্রণাম সেরে নিজের ঘরে চলে গেল। নীরবী বণিক আর অপরূপা আজকের সাথে সাথে আগামীকালকের অনাগত অতিথি আপ্যায়নের জন্য বিভিন্ন তোড়জোড়ে ব্যস্ত। বেলি নিজের ঘরে। গতকাল সন্ধ্যারাতে বাড়িতে প্রবেশের পর সে আর বের হয়নি, এমনকি দরকার ছাড়া নিজের ঘর থেকেও বের হচ্ছে না। সারাক্ষণ নিজের ঘরে বসে নির্ভীকভাবে চোখের অশ্রু বিসর্জনে মত্ত সে। এর মাঝেও বেলির মাস্টারমশাইয়ের কথা মনে পড়ছে। তার হুট করে মনে হলো, সেদিন বৃষ্টিতে ভেজার সময় যে পুরুষের অবয়ব দেখে সে থমকে গিয়েছিল সে আর কেউ নয় মাস্টারমশাই। কারণ সেদিনের পুরুষ অবয়বের সাথে গতকালকের মাস্টারমশাইয়ের অবয়ব সম্পূর্ণ মিল। এই কথা স্মরণে আসতে বেলি তৎক্ষণাৎ বিছানা ছেড়ে উঠে কাঠের বাক্সটি নিয়ে এলো। তিনটি চিরকুট আবারও সূক্ষ্মভাবে দেখছে। সেদিন বৃষ্টিতে ভেজা নিয়ে যে চিরকুটটা লেখা, বেলি সেটা হাতে নিয়ে বসে রইল। আরও একবার সে চিরকুটটা পড়ল। এক শ্রান্ত সন্ধ্যায় বিষাদগ্রস্ত অম্বর থেকে যখন জলের ধারা প্রবাহিত হচ্ছিল,
ঠিক সেই মুহূর্তে দ্বিতীয়বার আমার চক্ষুজোড়া সাক্ষী হলো সুখ সুখ আবেশে জড়ানো এক বৃষ্টিবিলাসীর স্নিগ্ধ আদলে। বেলি কিছুক্ষণ যাবৎ চিরকুটটার দিকে তাকিয়ে কিছু একটা ভাবল। তারপর নিজের মনেই বলল, সেদিন একমাত্র ওই পুরুষটা আমাকে উঠোনে দেখেছিল। তাহলে এই চিরকুটটা নিশ্চয় তার লেখা। কিন্তু উনি যদি মাস্টারমশাই হন তাহলে কিভাবে সম্ভব? উনি কেন আমাকে নিয়ে লিখবেন? আর সবথেকে বড় কথা, গতকাল উনার আচরণও স্বাভাবিক ছিল। তাহলে এসব? বেলি আর ভাবতে পারছে না। তার মস্তিষ্ক যেন আর কিছু নিতে পারছে না। পরদিন প্রাতবেলায় বিনি বেলিদের বাড়িতে এলো। এসেই বেলির ঘরে গিয়ে জিজ্ঞেস করল, কিরে তোর দেখা নেই কেন? বের হস না? কাকু বকেন নাকি? বিনির একসাথে এত প্রশ্নে বেলির কোন হেলদোল নেই। সে উদাস নয়নে জানালার বাইরের দিকে গাঢ় নীলচে অম্বরের দিকে চেয়ে আছে। বিনি আবার বলে উঠল, শুনলাম আজ নাকি তোকে দেখতে আসবে। আবার বিয়ের তারিখও নাকি পড়বে। সত্যি? তুই তো আমাকে কিছু বললি না বেলি। বিনির কণ্ঠে মন খারাপের রেশ বুঝে বেলি এবার ওর দিকে তাকালো। আমি নিজেও কিছু জানতাম না রে। তোকে আবার কখন বলবো? শুনলাম পাত্রের বয়স নাকি অনেক বেশি। আগেও নাকি একটা বিয়ে হয়েছিল। এটা সত্য? বেলি এবার কেঁদে উঠল। ছোটবেলা থেকে বেলি চঞ্চল, কিন্তু কথায় কথায় কাদার মতো মেয়ে নয়। বিনি বোধহয় কখনো বেলিকে এমন কান্নারত অবস্থায় দেখেনি। সে কি বলে নিজের সুইকে সান্ত্বনা দিবে সেটাও বুঝতে পারছে না। সময়টা মধ্যাহ্নের কিছুটা পর। বণিক বাড়িতে নতুন অতিথিদের আগমন ঘটল। চেরোকি গ্রামের অমূল্য বণিক সাথে তার ছেলে নৃপেন বণিক এবং নৃপেনের জ্যাঠা, কাকা, মামারা এসেছেন। অশোক বণিক, বিহল বণিক আর নির্দয় অতিথিদের অভ্যর্থনায় ব্যস্ত। মিহিরকান্ত বণিক বসার ঘরে বসে আছেন। অশোক বণিক চান বিয়ের পাকা কথাটা আজই সেরে ফেলতে। এজন্য তিনি একটু চিন্তিত বটে। বাড়ির গৃহিণীরা সবাই বিভিন্ন রকম খাবারের পদ সাজিয়ে অতিথিদের সামনে হাজির করছেন। অশোক বণিক পাত্রের বাবা অমূল্য বণিকের সাথে বিভিন্ন কুশলাদি বিনিময় করছেন। তবে তিনি একটা জিনিস লক্ষ্য করছেন, অতিথিদের সবার মুখে একটা থমথমে অবস্থা বিরাজ করছে। বসার ঘরে এক বিরাট বৈঠক বসেছে বললে ভুল হবে না। অমূল্য বণিক একটু ইতস্ততভাব করে বললেন, আমরা আসার পথে শুনলাম আপনাদের মেয়ের সাথে নাকি গ্রামের একজন মাস্টারমশাইয়ের প্রেমের সম্পর্ক রয়েছে। অমূল্য বণিকের আকস্মিক বার্তায় বসার ঘরে যেন বজ্রপাত হলো, সকলের চোখমুখের অবস্থা এখন তেমনই। নীরবী বণিক, মনোরমা বণিক, অৎসি আর অপরূপা হেসেলের ঘর থেকে সবটা শুনছেন। তারাও অবাক। ইতোমধ্যে বেলির পিসি অৎসি বণিক নানা কটু কথা বলা শুরু করেছেন। বেলির মা কি বলবে, কি করবে কিছুই বুঝতে পারছেন না। অশোক বণিক বললেন, আপনারা বোধহয় ভুল শুনেছেন। আমার মেয়ের এমন সম্পর্ক নেই। আমরা আপনাদের গ্রামে পা রাখার সাথে সাথেই এই খবর পেয়েছি অশোক মশাই। নেহাত অতদূর থেকে এলাম, যদি আরো আগে খবরটা পেতাম তাহলে নিশ্চয় আমরা আজ আপনার বাড়িতে আসতাম না। পাত্রের জ্যাঠা উক্ত কথাটি বলে অশোক বণিকের দিকে প্রশ্নাত্মক দৃষ্টিতে চেয়ে আছেন। পাত্রের আরেক কাকা বললেন, ধনী বাবার একমাত্র মেয়ে, তাই বোধহয় শিকল ছেড়ে দিয়েছেন তাই না মশাই? যতই হোক মেয়ে মানুষকে সবসময় চার দেয়ালের মধ্যে বন্দি করে রাখতে হয়। ছেড়েছেন তো উড়েছে। সমাজের নিয়মই এটা। আবার আরেকটা কোথাও শোনা যাচ্ছে, আপনাদের মেয়ে নাকি গত সন্ধ্যা রাতে সেই মাস্টারমশাই এর সাথে নদী বিলাসে গিয়েছিল। এখন আপনারা কিছু না জানার ভান করছেন তাই না? বোনের নামে এত কিছু শুনে নির্দয়ের চোখমুখ কঠোর হয়ে গেল। আকস্মিক সে আর নিজের রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে বলেই ফেলল, থামুন আপনারা। তখন থেকে আমার বোনের নামে আজেবাজে যত কথা বলেই চলেছেন। আমাদের তো কিছু বলার সুযোগ দিবেন নাকি? অমূল্য বণিক বললেন, তোমরা আবার কি বলবে বাবা? তোমাদের মেয়ের কুকীর্তি ডাকার জন্য অজুহাত খুঁজবে, এই আর কি। আসলে আমাদের এই ভুল ছিল, ভালো মতন খোঁজখবর না নিয়ে এখানে আসা। এই কথা বলে পাত্রপক্ষরা সবাই উঠতে উদ্যত হলেন। অশোক বণিক আর মিহিরকান্ত বণিক সবাইকে অনুরোধ করছেন, যাতে মেয়েটাকে একবার হলেও দেখে যায়। উনারা কারো কোন কথা শুনলেন না। সবাই একে একে চলে গেলেন। খাবারের পদগুলো অতি অবহেলায় চৌকির উপর পড়ে আছে। নির্দয়ে একপাশে চুপ করে দাঁড়িয়ে আছেন। মনোরমা বণিক আর নীরবী বনিল হেসেলের দাওয়ায় দাঁড়িয়ে শাড়ির আঁচল চেপে কাঁদছেন।
অপরূপার চোখেও পানি। শুধু অতসী বণিক নিজের ভাইয়ের বউকে বিভিন্ন কটু কথা বলেই চলেছেন, তার ধারণা নীরবী মেয়েকে মানুষ করতে পারেনি। অবনীন্দ্র স্কুলের পড়ানো শেষ করে বাড়িমুখো হাঁটছিল। পথে মাকুন্দা গ্রামের এক লোক অবনীন্দ্রকে দেখে জিজ্ঞেস করল, মাস্টারমশাই কেমন আছেন? ভালো আছি কাকা। আপনি কেমন আছেন? ভালো বাবা। তা শুনলাম, বণিক বাড়ির মেয়ের সাথে নাকি তোমার সম্পর্ক আছে। কথাখানা কি সত্যি বাবা? অচেনা লোকের মুখে এমন একটা কথা শুনে অবনীন্দ্র কিংকর্তব্যবিমূঢ়। কি বলছেন কাকা? কোথা থেকে শুনলেন? অবনীন্দ্রের হতবিহ্বল অবস্থা দেখে লোকটা যেন মজা পেল। সে আরেকটু রসিয়ে অন্যের থেকে শোনা কথাগুলো বলা শুরু করল। আজ তো বণিক বাড়ির মেয়েরে দেখতে আসার কথা ছিল। দেখতে আসছিল, কিন্তু ছেলের পক্ষরা নাকি বলল মেয়ের সাথে তোমার সম্পর্ক আছে। গ্রামের মানুষদের থেকে উনারা শুনছেন। আবার শুনলাম তোমরা নাকি গতকাল বৃষ্টির মধ্যে একসাথে নদী ঘুরতে গিয়েছিলা। অবনীন্দ্র এইবার ভীষণভাবে ধাক্কা খেল। সে এখন এই লোকটাকে কি বলবে তাও বুঝতে পারছে না। তবে লোকটা আর তার উত্তরের জন্য দাঁড়ালো না। অবনীন্দ্র একটুক্ষণ দাঁড়িয়ে আবার হাঁটা শুরু করল। তবে সে এখন আর নিজের মধ্যে নেই। সে বুঝতে পারছে অঘটন যা ঘটার ঘটে গেছে। এমন অজপাড়াগায়ের অবুঝদার মানুষগুলো তিলকে তাল বানিয়ে ফেলেছে। সে নিজের জন্য চিন্তা করছে না, তার সব চিন্তারা গিয়ে পড়ল বণিক কন্যার উপর। নিজের ঘরে সাজসজ্জা সেরে বেলি অপেক্ষা করছিল, কিন্তু পাত্রপক্ষের সামনে তার আর যাওয়া হলো না। বসার ঘরের এত এত শোরগোল বেলির কর্ণকুহরে ঠিকই পৌঁছেছে। তখন থেকেই সে ভয়ার্স। শব্দহীন কান্নারা অশ্রু হয়ে নির্গত হচ্ছে। এত মিথ্যে অপবাদ নেওয়ার ক্ষমতা যে বেলির নেই। কিছুক্ষণ পরে অপরূপা বেলির ঘরে প্রবেশ করে, তৎক্ষণাৎ দৌড় আটকে দিল। বেলিকে বলল, উনারা কি বলে গেল এসব? সবটা সত্যি? অপরূপার প্রশ্ন শুনে বেলি এবার শব্দ করে কেঁদে দিল। কান্নামুখে কোনোরকম বলল, সবটা মিথ্যে বৌদিদি, সবটা। বেলি আর কিছু বলতে পারল না। বসার ঘর থেকে অশোক বণিকের গম্ভীর কণ্ঠস্বর ভেসে এলো, দর্শনা, এক্ষুনি আমার সামনে উপস্থিত হও। এক মুহূর্তও বিলম্ব নয়। বাবার কথায় বেলি ভয়ে ভয় নিজের বৌদিদির পানে চাইল। অপরূপা চোখ দিয়ে বুঝালো সে অসহায়। বেলিকে এখন যেতেই হবে। চলো ননদিনী, বিলম্ব হলে বাবা আরো রেগে যাবেন। ভয় পাবে না, সত্যটা বলবে। বেলির দিকে তাকাতে অপরূপার কেমন যেন কষ্ট হচ্ছিল। এই বাড়িতে আসার পর থেকে বেলির দুষ্টুমি, চঞ্চলতা আর মিশুক ভাব দেখে সে যেন মেয়েটাকে ভালোবেসে ফেলেছে। এই দিনের মধ্যে কতবার বৌদিদি করে ডেকে ডেকে বাড়ি মাথায় তুলে, এর মাটা কি নেহাত কম। এজন্যই তো বেলির বিয়ের কথা উঠার পর থেকে অপরূপার মনটাও ভালো নেই। অপরূপার কথায় বেলির ভয় যেন আরো জেঁকে বসল। বসা থেকে উঠে দাঁড়ালো, মনে হচ্ছিল পা শ্লথ হয়ে আছে। পুরো শরীরের কাঁপুনি সুস্পষ্ট। অপরূপা বেলিকে ধরে বসার ঘরের পথ ধরল। বসার ঘরে একটা থমথমে অবস্থা বিরাজমান। কারো মুখে কোনড়া নেই। নীরবী বণিক এক কোণে দাঁড়িয়ে এখনো নিঃশব্দে কেঁদে চলেছেন। অপরূপা বেলিকে নিয়ে এসে মাত্র বসার ঘরে উপস্থিত হল, তখনই অশোক বণিক অগ্নিচড়া দৃষ্টিতে মেয়ের দিকে চাইলেন। পারলে এখনই যেন মেয়েকে ভস্ম করে দেন। সবটা তো নিজের কানে শুনলে। এবার আমি নিজের কানে তোমার মুখ থেকে সবটা শুনতে চাই। বেলি ভয়, লজ্জায় কুণ্ঠিত। কি বলবে, কি করবে যেন মস্তিষ্কে কিছুই ধরা দিচ্ছে না। সত্যটা বললেও কি বাবা বিশ্বাস করবেন? এই উদ্বেগও তার মনের অস্থিরতা শতগুণ বাড়িয়ে দিচ্ছে। সবটা ভুল বাবা, সবটা। বিচার করুন। কোনোরকম কান্নাজৃত কণ্ঠে বেলি কথাটা বলল। তবে গত সন্ধ্যা রাতের ঘটনা কি মিথ্যে? আমি সত্যি অরণ্যে গিয়েছিলাম বাবা। তবে অমন আকাশ খারাপ হবে আর অন্ধকার হবে আমি তা ভাবতে পারিনি। কোন নৌকা কিংবা মাঝিও ছিল না। তাই মাস্টারমশাই এর সাথে ফিরেছিলাম। তবে বাবা, আমি এর আগে কোনোদিন ওনার সাথে কথা বলিনি। বিশ্বাস করুন বাবা। কিভাবে তুমি আমাকে বিশ্বাসের কথা বলছো? আর নাও ধরলাম তোমার সব কথা সত্য। কিন্তু তুমি গ্রামের মানুষকে বিশ্বাস করাতে পারবে? আশেপাশের সব গ্রামে তোমার কথা ছড়িয়ে পড়েছে। বুঝতে পারছো তুমি? আমার তো এখন মনে হয়, তোমার বিয়েটাও বোধহয় দিতে পারবো না। আইবুড়ো করে ঘরে রাখতে হবে। অশোক বণিকের কথায় নীরবী আর চুপ থাকতে পারলেন না।
আপনি এসব কি কথা বলছেন? আমি জানি আমার মেয়ে কোন ভুল কথা বলছে না। এই সমাজ আর সমাজের মানুষ আমার মেয়ের গায়ে কলঙ্ক দেবার জন্য উঠে পড়ে লেগেছে। আর আপনি সেই সমাজের পক্ষ নিয়ে নিজের মেয়েকে এমনভাবে কথা শোনাচ্ছেন। বুঝে শুনে কথা বলো নীরবী। আমি যা বলেছি তার মধ্যে একটা শব্দও মিথ্যে নয়। বাবার কথা শুনে নির্দয় যেন হতবাক। সে বলল, আপনি কার সাথে বেলির বিয়ে দিতে চাইলেন বাবা? একটা মেরুদণ্ডহীন পুরুষমানুষের সাথে। কিছুক্ষণ আগে সবাই যে এত কথা বলাবলি করছিল, আপনি সেই পুরুষটারও মুখ থেকে একটা শব্দ শুনেছেন। আমার তো মনে হচ্ছিল সে একটা কলের পুতুল। ভালোই হয়েছে, বিয়েটা ভেঙে গেছে। তাহলে তোমার বোনকে তুমি কিভাবে বিয়ে দিবে দাও? আমি আর এসবের মাঝে নেই। এই কথা বলে তৎক্ষণাৎ প্রস্থান করলেন অশোক বণিক। বেলিও কাঁদতে কাঁদতে নিজের ঘরের দিকে অগ্রসর হল। অতসী বণিক এতক্ষণ চুপচাপ সব দেখছিলেন। এবার তিনি মনোরমা বণিককে উদ্দেশ্য করে বললেন, আমি আজই ফিরে যাচ্ছি মা। তোমাদের এত রং তামাশার মধ্যে আমি নেই। বেলির বিয়ে যদি কখনো ঠিক হয়, তো অশোককে বলিও যেন একখানা পত্র পাঠিয়ে দেয়। মনোরমা বণিকও অনেকটা ভেঙে পড়েছেন। যার দরুন মেয়ের কথায় প্রত্যুত্তর করলেন না। প্রকৃতির বুকে গোধূলির ছায়া নেমেছে। গোধূলির অম্বরের পাখিরা ঝাঁকেও ঝাঁকেও উড়ে নিজের নীড়ে ফেরায় মত্ত। কর্মব্যস্ত মানুষরাও নিজেদের কর্মের পরিসমাপ্তি শেষে ঘরে ফেরায় উদ্যত। তবে অবনীন্দ্র আজ এখনো বাড়িমুখো হয়নি। মোহনা গ্রামের বিশালাকা পুকুরপাড়ে আনমনা হয়ে বসে আছে সে। সূর্য দিগন্তকোণে বিদায় নিচ্ছে, শেষ মুহূর্তের লালচে আভা অবনীন্দ্রের দুচক্ষে যেন ভ্রম তৈরি করছে। তার উদাস নয়নে সেদিনের সপ্তদশী কন্যার মুখাবয়ব যেন ভেসে বেড়াচ্ছে। তার এলোমেলো চলন, আকস্মিক ভয়ের পাওয়া অবনীন্দ্রের মনকে যেন উদ্বেগ করে তুলছে। অবনীন্দ্র আনমনা হয়ে আপনা মনে বলে উঠল, তুমি সেদিন যতই ভয় না পাওয়ার চেষ্টা করে থেকেছ, আমি কিন্তু প্রথম থেকেই তোমার ভয় পাওয়া ধরে ফেলেছি দর্শনাবনী। অবনীন্দ্র ভাবল, মিথ্যে হোক আর যাই হোক তার জন্যই যখন আজ বেলির এই করুণ অবস্থা, তাহলে এই অবস্থা থেকে বেলিকে রক্ষা করার দায়িত্বটাও নিশ্চয় তার। বেলির বর্তমান পরিস্থিতি নিয়ে অবনীন্দ্র উদ্বিগ্ন। সে বুঝতে পারে একটা মেয়ের জন্য এমন পরিস্থিতি ঠিক কতটা ভয়াবহ। অবনীন্দ্র পুকুরপাড় থেকে উঠে দাঁড়াল। ততক্ষণে চারিদিকে অন্ধকার চেপে বসেছে। পুকুর আর বড় বড় মাঠের মাঝখানে সরু মাটির রাস্তা দিয়ে অবনীন্দ্র হাঁটছে। দুপাশে সারি সারি কত গাছপালা। গাছের ডালে কত পাখির আনাগোনা। পাখিদের মিষ্টি মধুর গুঞ্জন অবনীন্দ্রের কর্ণকুহরে সুখ সুখ হয়ে ধরা দিচ্ছে। এই মুহূর্তে তার মনটা যেন একটু হালকা হলো। প্রকৃতির অনিন্দ সুন্দর এই রূপ অবলোকন করতে করতে অবনীন্দ্র বাড়ির দোরে পা রাখল। বাড়িতে পা রাখতেই তাপসী দাস ছুটে এসে ছেলের সামনে দাঁড়ালানে। এসব কি শুনছি বাপ? আশেপাশের সব গা তো রটে গেল, তোর নাকি মাকুন্দা গ্রামের বণিক কন্যার সাথে সম্পর্ক আছে। মেয়েটাকে সবাই কত কি বলছে। তাপসী দাসের বলার ধরনে অবনীন্দ্রের মনে হলো, তার মায়ের সব মমতা গিয়ে মেয়েটার উপর বর্ধিত হচ্ছে। তোমাকে কে বলেছে এসব? আজ তো মাকুন্দা গ্রামের হাটবার। ভুলে গেলি? তোর বাবা ওখানেই গিয়ে সব শুনে এলো। গ্রামের মানুষ মিথ্যে রটাচ্ছে মা। ওদের কাজই ছোট কিছুকে বড় করে উপস্থাপন করা। মা ছেলের কথার মাঝে বিজু দাস এবং অরুণিমাও বাইরে এলো। অরুণিমা বলল, আমার মনে হয় ওই মেয়েকে তোমায় বিয়ে করতে হবে। না হলে মেয়েটা সমাজের মানুষের কটুকথার তলায় চাপা পড়ে যাবে। জাতপাতের ব্যবধান ভুলে গেলি নাকি রে? ওরাও বণিক আর আমরা দাস। আমার ছেলে যতই পড়ালেখা জানা হোক কিংবা বিলেত থেকে পড়ে আসা মাস্টার হোক, জাতের দিকে তাকিয়ে ওদের মেয়েকে কখনো আমাদের ঘরে দিবে না। দরকার হলে মেয়েকে চিরজীবন ঘরে রেখে দেবে, তাও তো দিবে না। বিজু দাসের কথায় অবনীন্দ্রের মন কেমন বিচলিত হয়ে উঠল। এটাই তো সত্য। সে আর এক মুহূর্তও বাইরে না দাঁড়িয়ে নিজের ঘরে চলল। সময়টা গ্রীষ্মের মাঝামাঝি। এক পক্ষ আগেই প্রকৃতি থেকে বসন্ত পুরোদমে বিদায় নিয়েছে। বণিক বাড়ির অবস্থা এখনও স্বাভাবিক হয়নি, সর্বদা থমথমে অবস্থা বিরাজমান। সেই সাথে বণিক বাড়ির মানুষগুলোর উপর সমাজস্থ মানুষদের নানান কটু কোথাও থামেনি। অবশ্য সমাজটা এমনই, মেয়েদের সামান্য খুঁতো বড় করে দেখা হয়, দোষ না করলেও মেয়েদেরকে দোষী বানানো হয়।
আর পুরো মেয়ে জাতীয় তখন সেই বিপদগ্রস্ত মেয়েটার বিরুদ্ধে কথা বলে। অর্থাৎ মেয়েরাও মেয়েদের বোঝার চেষ্টা করে না। আর রইল পুরুষ জাতি, তারা তো সদা সর্বদা মাথা উঁচু করে বাঁচার জন্যই পৃথিবীতে এসেছে। তাদের খুঁত কিংবা দোষ কোনোটাই ধরা হয় না। যেমনটা অবনীন্দ্রের ক্ষেত্রে বলা বাহুল্য। ঘটনাটা ঘটার এক পক্ষ সময় অতিক্রম হওয়ার সাথে সাথেই অবনীন্দ্রকে নিয়ে বিভিন্ন মানুষদের কথাবার্তা সব বন্ধ হয়ে গেল, কিন্তু বেলিকে নিয়ে বিভিন্ন কটু কথা যেন দিনকে দিন বাড়ছে। এর মধ্যে অশোক বণিক মেয়ের বিয়ের জন্য চেষ্টার কমতি রাখছেন না, কিন্তু সবার এক কথা, তাদের মেয়ে চরিত্রহীনা, বিয়ের আগেই পর পুরুষের সাথে সম্পর্কে লিপ্ত। আর এমন মেয়েকে কিছুতেই ঘরের বউ করা যাবে না। নির্ণয়ও বিভিন্ন চেষ্টা করে যাচ্ছে, তবে সবার মুখে এক কথা, নীরবী বণিক যেন একেবারেই ভেঙে পড়েছেন। এদিকে মনোরমা বণিকের অবস্থাও তেমন ভালো নয়। একমাত্র নাতনির চিন্তায় তিনি প্রায় শয্যাশায়ী। অপরূপা বাড়ির সবাইকে সামলাতে ব্যস্ত। আর রইল বেলি, সে সারাক্ষণ নিজের ঘরে শুয়ে নয়তো বসে সময় কাটায়। কারোর সাথে কথা বলে না, সবসময় নীরবতা ওকে যেন আঁকড়ে রাখে। খাওয়া দাওয়ারও নিয়ম উঠে গেছে। বাড়ি থেকে বের হতে পারে না, নিজের সইদের সাথেও দেখা হয় না। আগের মতো পত্রও লিখে না, এমনকি তার প্রিয় উপন্যাসের পাতাগুলোও ছুঁয়ে দেখে না। সেগুলো ভীষণ অবহেলায় পড়ে রইল। বেলির রূপ লাবণ্যে কোথায় যেন হারিয়ে গেল। নীরবী বণিক আর অপরূপা বেলিকে সহজ করার চেষ্টা করেন, তবে তাদের চেষ্টা ওই চেষ্টাটুকু পর্যন্তই। বোনের অবস্থা নির্দয়ের আর সহ্য হচ্ছে না। অনেক ভেবেচিন্তে সে ঠিক করল, অবনীন্দ্রকে একখানা পত্র লিখবে। যেই ভাবা সেই কাজ, একটি কাগজ আর কলম নিয়ে সে পত্রখানা লেখা আরম্ভ করল। গ্রীষ্মের আকস্মাৎ তাপপ্রবাহে চারিদিক উত্তপ্ত। উত্তাপের দরুন জনজীবন যেন অতিষ্ঠ। তাও কারো কোথাও বিশ্রাম নেয়ার তাগিদ নেই। গায়ের মানুষগুলো সবসময়কার মতো নিজেদের কর্মে লিপ্ত। কর্ম বন্ধ হলে যে অন্য জোটাও বন্ধ হয়ে যাবে। সময়টা 3:26। অবনীন্দ্র কদমতলায় দাঁড়িয়ে আছে। সে নজর ঘুরিয়ে আশেপাশের কৃষিজমিগুলো দেখছে। যেখানে এই খররোদে এখনো কৃষকরা চাষাবাদের কাজ করে যাচ্ছে। অবনীন্দ্র স্কুলের ক্লাস শেষে যখন বের হবে, তখনই পিয়ন তার হাতে একটা খাম দিল। খামের উপরে পত্রদাতার নামের জায়গায় নির্দয় বণিক লেখা। অথচ অবনীন্দ্র একটুও বিস্মিত হয়নি, যেন সে জানত এমন একটা পত্র তার উদ্দেশ্যে আসবে। অবনীন্দ্র খাম খুলে দেখে ছোট্ট একখানা কাগজে গুটিকয়েক লাইন লেখা। লেখাগুলো ঠিক এমন: অবনীন্দ্র, আজ বিশেষ প্রয়োজনে তোমাকে স্মরণ করতে হলো। আমি তোমার সাক্ষাৎ প্রার্থী, সেটা আজই। স্কুল ছুটি শেষে স্কুলের সামনের রাস্তার কদমতলায় থেকো, আমি আসব। কিছু জরুরি কথা আছে। একটু পরে নির্দয়কে আসতে দেখা গেল। দুজনে কুশলাদি বিনিময় শেষে অবনীন্দ্র বলল, আপনার বিশেষ তলবের কারণ বোধহয় আমার জানা, নির্দয় সাহেব। তুমি একজন বিচক্ষণ মানুষ, তাই আমি নিজের মুখে কিছু বলার আগেই তোমার সেটা বুঝে ফেলা স্বাভাবিক। তাহলে সরাসরি আসল কথাটাই বলি। আমার বোনের অবস্থা, গ্রামের মানুষদের বিভিন্ন কথাবার্তা সবই নিশ্চয়ই তোমার অবগত। আমি আর নিতে পারছি না এসব। এই সমাজের জাতপাতের গোড়ামির তলায় আমার বোনটা পিষ্ট হয়ে যাচ্ছে অবনীন্দ্র। এই সমাজ আর সমাজস্থ মানুষগুলো অশিক্ষিত কিংবা শিক্ষিত যাই হোক, এদের মানসিক বিকাশ কদাচিৎ হবে না। তোমার আর আমার মতো এরা সহজভাবে ভাবতে পারে না। অবশ্য ওদের দোষ দিয়ে কি হবে, আমার বাবাই তো এসবে অন্ধবিশ্বাসী। দেখুন নির্দয় সাহেব, আমি ছোটবেলা থেকেই এসব জাত অজাত মানি না। আমি সনাতন, এটাই আমার আসল পরিচয়। এবার আমি যার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাই সেও তো সনাতন হলেই হবে, তাই না? কিন্তু এই কথাটা আপনি কুসংস্কারে বিশ্বাসে কোন সনাতনীকে বোঝাতে পারবেন না। তাই বলছি, সমাজের কথায় নিজের কান দিবেন না। আপনি যেটাতে ভালো থাকবেন সেটাই নিশ্চয়ই আপনার করা উচিত। জীবন যেহেতু আপনার, তাই এর সাথে সংশ্লিষ্ট বিষয়াদিও আপনাকে ভোগ করতে হবে, সেটা সুখ হোক আর দুঃখ। আজ বিপদে পড়ে দেখুন, সমাজের কেউ আপনার সাহচর্যে ভুলেও আসবে না। আর ইনিয়ে বিনিয়ে কথা বলতে আমি ঠিক পারি না, তাই বলছি, আপনার পরিবারের সাথে সব ঠিকঠাক করে সিদ্ধান্ত আমায় জানাবেন। আমি সব কিছুতেই রাজি, আর আমার পরিবারও। আশা করি আমি কি বললাম,
আপনি তা বুঝেছেন। তোমার আর তোমার পরিবারের চিন্তা চেতনা খুবই প্রশংসনীয় অবনীন্দ্র। কিন্তু আমার পরিবারকে না হয় রাজি করালাম, এই সমাজের মানুষগুলোর মুখ কিভাবে বন্ধ করব? আমার বোন এমনিতে ভঙ্গুর হয়ে গেছে, এর বেশিও কিভাবে নিবে? আপনি শুধু সঠিক সিদ্ধান্ত জানাবেন, বাকিটা আমার দায়িত্ব। অবনীন্দ্রের কথায় নির্দয় যেন আশার প্রদীপ হাতে পেল। একটা স্বস্তির নিঃশ্বাস পেলে নির্দয় বাড়িমুখ রওনা দিল। বিপরীত দিকে অবনীন্দ্রও চলল। দুজনের পথ আলাদা হলেও চিন্তা যেন একই বিন্দুর মধ্যিখানে। দুজনের ভেতরটা ওদের জানান দিচ্ছে, একটা ছোটখাটো ঝড়ের সম্মুখীন খুবই শীঘ্রই হতে হবে। নির্দয় বাড়ি ফিরে মা, ঠাকুরমা আর অপরূপাকে সবটা খুলে বলল। সব শুনে মনোরমা বণিক একটা দীর্ঘ নিঃশ্বাস নিগর্মন করে জানালেন, আমি চাই আমার নাতনিটা এই বিপদ থেকে উদ্ধার হোক। বিভিন্ন মানুষের বিভিন্ন কথা চিরতরে বন্ধ হয়ে যাক। ছোট থেকে বিজুর ছেলেকে দেখে এসেছি, ও অনেক ভালো ছেলে। এবার তোর দাদু আর বাবাকে মানাতে হবে রে দাদু ভাই। তুমি চিন্তা করো না ঠাকুরমা, সবটা ঠিকঠাক হবে, শুধু একটু কষ্ট হবে এই যা। আর বাবাকে বোঝাতে পারলেই দাদুও বুঝে যাবে। নীরবী বণিক কোন কথা বলছেন না। তিনি কেমন কাঠের পুতুলের মতে নির্জীব হয়ে বসে আছেন। নির্দয়ে তার মাকে লক্ষ্য করল। মায়ের দিকে তাকালে যে তার বুকটা ফেটে যায়। প্রতিদিন রাতে খাওয়া দাওয়া শেষ করে অশোক বণিক নিজের ঘরে বসে কিছুক্ষণ উপন্যাসের বই পড়েন। আজও খাবার খেয়ে যথারীতি উপন্যাসের বই পড়তে বসলেন। তখন নির্দয়ের প্রবেশ ঘটল। কি ব্যাপার, আজ হঠাৎ অসময়ে আমার ঘরে? কেন বাবা, আমি কি আপনার ঘরে আসতে পারি না? তা কখন বললাম? এই সময়ে তো কখনো আসো না, আজ হঠাৎ এলে। কিছু জরুরি কথা ছিল, মনে হলো এটাই উপযুক্ত সময়। এত ব্যাখ্যা বিশ্লেষণে না গিয়ে বলে ফেলো। বাবার অনুমতি পেয়ে নির্দয় বিছানার একপাশে বসল। আস্তে ধীরে অবনীন্দ্রের বলা কথাগুলো নিজের হয়ে বলে ফেলল। যতক্ষণ নির্দয় কথা বলছিল ততক্ষণ যাবৎ অশোক বণিক একটা কোথাও বললেন না। তার মুখাবয়ব দেখে মনে হচ্ছে নির্দয়ের কথা শোনার পর শত গাম্ভীর্যতা এসে বুঝি তার আদলে ঝেঁকে বসল। বাবা, গ্রামের মানুষগুলোর কটু কথার বানে আমার বোনটা ধুকে ধুকে মরবে তা কিন্তু আমি দেখতে পারবো না। এই আজ আপনি অন্য কোথাও বেলির বিয়ে দিতে পারছেন না, এর জন্য দায়ী কারা জানেন? সমাজের মানুষগুলোই দায়ী। তাহলে আপনি কেন ওই মানুষগুলোর জন্য নিজের মেয়েকে দোষারোপ করছেন? অবশ্য আপনি নিজেও জানেন বেলি নির্দোষ। নির্দয়ের কথা শুনে এই পর্যায়ে অশোক বণিকের চোখে যেন জল টলমল করে উঠল। নেহাত ছেলে টের পায়, তাই অন্য দিকে তাকিয়ে রইলেন। ওভাবেই বললেন, তাহলে এখন কি করতে বলছো? বাবার কথায় নির্দয়ের বুক থেকে যেন এক খণ্ড শক্ত পাথর নেমে গেল। হাসি মুখে বলল, আপনি বিজু কাকার উদ্দেশ্যে একখানা পত্র লিখে পাঠান বাবা। ঠিক আছে, সব না হয় মানলাম। কিন্তু এই জাতপাতের সংস্কারকে বুড়ো আঙুল দেখিয়ে সহজে তো এই বিয়ে হবে না নির্দয়। কুসংস্কার দূর করার সময় এসে গেছে বাবা। আমাদের বেলিকে দিয়ে না হয় এই কুসংস্কার দূর করার পদক্ষেপ আরম্ভ হোক। বাবার সাথে কথা শেষ করে নির্দয় তাড়াহুড়ো করে বের হয়ে গেল। বাড়ির সবাইকে তো এই খুশির খবরটা দিতে হবে যে তার বাবা রাজি। পরদিন স্কুল ছুটির পরে অবনীন্দ্র মধুহাওয়া অরণ্যের দিকে চলল। অনেকদিন তার ওদিকে যাওয়া হয়নি। এই খরদ্রের দুর্গম পথের প্রান্তরে হাঁটতে হাঁটতে সে শৈশবের স্মৃতি রোমন্থনে ব্যাকুল। শৈশবে যখনই সুযোগ পেত তখনই মোহনা গ্রাম থেকে প্রায় 2 ক্রোশ পথ ছুটে এই মধুহাওয়ায় আসত। এই অরণ্যের গাছপালা, পত্রপল্লব, বিভিন্ন নাম না জানা পাখি, নদী, নদীর পাড়ে হিজল ফুল তার কতই না আপন। কত দীর্ঘ সময় সে এই অরণ্যের ধারে কাটিয়েছে সেই হিসেব বোধহয় কখনো পাওয়া যাবে না। নদীর পাড়ে প্রাচীন বটগাছের নিচে বসে কতবার যে আপনচিত্তে হারিয়ে গিয়েছিল অবনীন্দ্রের তাও অজানা। ভাবতে ভাবতে অবনীন্দ্র নদীর পাড়ে পৌঁছাল। অবনীন্দ্র নৌকায় উঠল, মাঝি নৌকা চালানো শুরু করল। সূর্যের উত্তপ্ত কিরণ খেলে যেন দমকা হাওয়া এসে অবনীন্দ্রের শ্রান্ত শরীর মনে শীতলতা এনে দিচ্ছে। গাংচিল, বক নদীর এ ধার থেকে ও ধারে উড়ে বেড়াচ্ছে। অবনীন্দ্রের মনে হলো, এমন রৌদ্রময় বিকেলে শান্ত টলমলে নদীর উপর নৌকায় বসে শীতল বাতাসের সংস্পর্শে সে জীবনের আসল সৌন্দর্য উপভোগ করছে। একসময় নৌকা অপর পারে এসে থামল।
অবনীন্দ্র নৌকা ছেড়ে হিজল গাছগুলোর সামনে গেল। হিজল গাছের বাসি ফুলগুলো এখনো সামনের নদীর শান্ত জলের উপর ভেসে বেড়াচ্ছে। কিছু ফুল আবার গাছতলায়ও পড়ে আছে। ফুলগুলো থেকে কি সুন্দর মনোরম সুবাস এসে অবনীন্দ্রের নাসারন্ধ্রে প্রবেশ করছে। সে ভাবছে, কত কত দীর্ঘ অপেক্ষার পর নিজের দেশে নিজের প্রিয় ফুলের সুবাস পাচ্ছে। অবনীন্দ্র ভাবল যদি পারে তাহলে একদিন ঘুরে এসে এই হিজল পাড় থেকে ঘুরে যাবে। কারণ এই ফুলগুলো প্রতি রাত্রে ফোটে, আবার ভোরেই ঝরে যায়। তাই হিজল ফুলের জন্য এলে ভোরে আসাই আবশ্যক। কিছুক্ষণ পরে অবনীন্দ্র অরণ্যের একটু গভীরে প্রবেশ করল। তার নজর পড়ল বড় অশ্বত্থ গাছে। হঠাৎ করে শৈশবের একটা ঘটনা তার মনে পড়ে গেল। সেদিন ছিল জ্যৈষ্ঠ মাসের প্রথম দিন। দুপুরে খেয়ে অবনীন্দ্র লুকিয়ে বাড়ি থেকে বের হয়ে সোজা এই নদীর পাড়ে এলো। সব দিক ঘুরে ঘুরে সে অশ্বত্থ গাছটার নিচে বসে উদাসমুখে প্রকৃতির রূপে হারিয়ে গিয়েছিল। সে সময়ে এমন উদাসমুখে বসে অবনীন্দ্র কোন ভাবনায় ডুবেছিল তা আর এখন মনে পড়ে না। তারপর দুপুর পেরিয়ে বিকেল পেরিয়ে গোধূলির আগমন ঘটল। অবনীন্দ্র তখনও একভাবেই বসেছিল। হঠাৎ কিছু মানুষের শোরগোলে তার ধ্যান ছুটল। অরণ্য থেকে বের হওয়ার জন্য উদ্যত হয়েছিল, দেখল সামনে তার বাবা দাঁড়িয়ে। পাশে আরো 2-3 জন মানুষ। সেদিন তাকে অনেক বোকাও শুনতে হয়েছিল, মাও বকেছিল। এভাবে না বলে কয়ে দীর্ঘ সময় বাড়ি থেকে দূরে থাকার দরুন মা বাবার চিন্তা ক্রমশ আকাশ ছুঁয়ে গিয়েছিল। অতঃপর মা বাবার কড়া শাসনের জেরে অবনীন্দ্র 1 সপ্তাহ বাড়ির বাইরে যেতে পারেনি। এখন এসব মনে পড়লে অবনীন্দ্রের কেন যেন হাসি পায়। চারিদিকে সন্ধ্যা নামছে। দীর্ঘ সময় প্রকৃতির মাঝে থেকে আজ যেন অবনীন্দ্রের মনের তৃষ্ণা মিটল। ফুরফুরে শান্ত মনে শেষ বেলায় সে বাড়ির পথ ধরল। মধ্যাহ্নের ঝলমলে আকাশে যেন হুট করে মেঘেদের দল এসে ছুটোছুটি করছে। সূর্যরশ্মিকে পুরোপুরি আড়াল করে মেঘের দল পুরো ধরনীর উপর আধিপত্য বিস্তারে ব্যস্ত। এই আবহাওয়ার মধ্যে অবনীন্দ্রের বাবা বিজু দাস জমিতে আবাদের কাজ করছেন। তখন পাশের মাটির রাস্তা থেকে একটি সাইকেলের টুংটাং শব্দ শোনা যাচ্ছিল। বিজু দাস তাকিয়ে দেখেন সাইকেলে বসা লোকটা তাকে ডাকছেন। তিনি হাতের কাজ ফেলে গিয়ে দেখেন লোকটা ডাকপিয়ন। ডাকপিয়ন বিজু দাসের হাতে একটা পত্রের খাম দিয়ে আবার প্রস্থান করলেন। পত্রদাতার নাম দেখে তিনি ভীষণ অবাক হলেন বটে। তাই আবাদের কাজ পুরোপুরি রেখে তিনি বাড়িমুখ রওনা দিলেন। বাড়িতে পৌঁছে তাপসী দাসকে হাঁক দিলেন। তাপসী দাস হেসেলের রান্না করছিলেন। স্বামীর ডাকে ছুটে এলেন। আজ সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় অবনীন্দ্রও বাড়িতে ছিল। বাবার কথা শুনে সেও এলো। বিজু দাস ছেলের হাতে পত্রখানা দিলেন। দেখ তো, মনে হয় বণিক মশাই পত্র পাঠিয়েছে। আমার তো বিশ্বাস হচ্ছে না। পড়ে শোনা তো দেখি কি লেখল। বাবার কথায় অবনীন্দ্র নির্বাকচিত্তে পত্রখানা খুলে পড়া আরম্ভ করল। শ্রদ্ধেয় বিজু, আশা করি পরম আনন্দতার সহিত ভালো আছো। একটা গুরুত্বপূর্ণ বিষয়ে আজ তোমাকে পত্র পাঠানো। আগে কখনো তোমার সাথে আমার মুখোমুখি কথা হয়নি। হয়তো ভিন্ন গ্রাম বলে তেমন সুযোগটা আসেনি। তবে খুব শীঘ্রই তোমার সাথে আমি দেখা করতে চাই। আমার একমাত্র মেয়ের ব্যাপারে। তোমার একমাত্র সুপুত্র অবনীন্দ্র দাসের সাথে আমার একমাত্র কন্যা দর্শনা বণিকের বিবাহ সম্পর্কিত আলাপ। এই বিষয়ে যদি তোমার কিংবা তোমার পরিবারে অন্যান্য সদস্যদের কোন সমস্যা না থাকে তবে আগামীকাল অপরাহ্নে আমার বাড়িতে তোমাদের আসার আমন্ত্রণ রইল। আমি এবং আমার পরিবার তোমাদের অপেক্ষায় রইলাম। ইতি, অশোক বণিক। পত্রের লেখাগুলো শোনার পর অবনীন্দ্রের মা বাবা যেন নির্বাক হয়ে গেলেন। অথচ অবনীন্দ্রের আদলে কোন প্রতিক্রিয়া নেই। তাকে দেখলে মনে হয় যা কিছু ঘটেছে কিংবা ঘটছে সবই তার নিকট স্বাভাবিক। তাপসী দাস ছেলের উদ্দেশ্যে বললেন, হ্যাঁ রে বাবা, ওরা শেষমেশ বুঝি আমাদের মানে দাসের কাছে এলো। এটা তো অসম্ভব, অন্তত ওদের কাছে। জগতে সবই সম্ভব মা। আর রইল জাতের ব্যবধান। এটা তো শুধু একটা ধর্মীয় কুসংস্কার, অন্ধবিশ্বাস। আস্তে ধীরে সময় বদলের সাথে সাথে এই অন্ধবিশ্বাসও একদিন হিন্দু সমাজ থেকে উঠে যাবে। অবনীন্দ্রের কথায় বিজু দাস বললেন, আমি ধরে নিলাম তোর আর বণিকের মেয়ের বিয়েটা হবে। কিন্তু গ্রামের মানুষগুলো কি এই বিয়ে মানবে? কত বড় একটা ঝামেলা হবে তুই বুঝতে পারছিস। গ্রামের মানুষের কি দরকার আমাদের বিয়ে মানা? তুমি মানবে,
মা মানবে, বণিক পরিবার মানবে। বাকিরা তো কেউ নয়, তাহলে তাদের মানামানির কি আছে? আর রইল ঝামেলা, ওসবের চিন্তা তোমাদের করতে হবে না। মেয়েটার জন্য তো চিন্তা করতে পারো বাবা। ওর অবস্থাটা তো তোমাদের জানা, তাই না? মেয়েটার কথা ভাবলে আমারও যে কষ্ট হয়। কিন্তু, আর কোন কিন্তু নয় মা। সব কিন্তুর প্রশ্ন মাটি চাপা দিয়ে দাও। এই কথা বলে অবনীন্দ্র চলে যাচ্ছিল, আবার কিছু একটা মনে করে বাবা মায়ের সামনে এলো। অরুণিমাকে কিছুদিন আগে তার বর এসে নিয়ে গেল। অবনীন্দ্র ভাবল ভগ্নিপতিকে একটা পত্র পাঠানো দরকার, আগামীকাল যাতে সেও বণিকবাড়ি যাওয়ার জন্য নিজেকে প্রস্তুত করে যথাসময়ে এই বাড়িতে আসতে পারে। বাবা মাকে ভগ্নী আর ভগ্নিপতির কথা জানিয়ে অবনীন্দ্র পত্র লেখার জন্য ঘরমুখ প্রস্থান করল। অমাবস্যার নিগুড় রাত, বাইরের কোথাও এক ফোঁটা আলো নেই। বেলির ঘরে শুধুমাত্র একটি হ্যারিকেনের টিমটিম আলো জ্বলছে, যার ফলে পুরো ঘর প্রায় অন্ধকারে নিমজ্জিত। অমাবস্যা হওয়ায় আজ আকাশে চাঁদও নেই, তবুও বেলি একটি চেয়ারে বসে জানালার বাইরের দিকে তাকিয়ে আছে। বাইরের প্রচণ্ড বাতাস, দমকা হাওয়া এসে ঘরের চার দেওয়ালে যেন বাড়ি খাচ্ছে। হাওয়ার বেগে বেলির শাড়ির আঁচল উড়ছে, চুলগুলো এতে চোখে মুখে আঁচড়ে পড়ছে। ঠিক কতক্ষণ এভাবে বসে অন্ধকারে নিমজ্জিত আকাশপানে চেয়েছিল, বেলি তাও জানে না। একটু পরে নীরবী বণিক হাতে খাবার নিয়ে ঘরে এলেন। এসেই ঘরের জানালার কপাট বন্ধ করতে করতে বললেন, আজ বোধহয় তুমুল ঝড় নামবে বেলি। বৈশাখের প্রথম ঝড়। পিছনের আম বাগান থেকে সব আম নির্ঘাত ঝরে পড়বে। মেয়ের সাথে বিভিন্ন কথা বলতে বলতে নীরবী বণিক মেয়েকে খাবার খাইয়ে দিলেন। বেলিও মায়ের প্রতিটি কথায় সায় জানিয়ে গেল। খাওয়ানোর শেষে নীরবী বণিক মেয়ের বিবর্ণ আদলের দিকে বেশ কিছুক্ষণ এক দৃষ্টিতে চেয়েছিলেন। তারপর একটু ইতস্ততভাবে বেলিকে বললেন, আগামী অপরাহ্নে তোকে দেখতে আসবে বেলি। মায়ের কথায় বেলি কেমন করে যেন তাকালো। তার সেই চোখের ভাষায় কত আকুতি, মিনতি। ভাবিস না, এবার আর খারাপ কিছু হবে না। ঈশ্বর এবার আর খারাপ কিছু হতে দিবেনি না। এখন ঘুমিয়ে পড়, তুই নিশ্চিতে ঘুমা মা। তোর মা বাবা, ভাই থাকতে তোর কোন ক্ষতি হবে না। নীরবী বণিকের চোখের কোণে অশ্রুরা এসে ভিড় জমাচ্ছেন। মেয়ের সামনে মোটেও তিনি কান্না করতে চাইছেন না। তাই তাড়াহুড়ো করে বেলির ঘর থেকে বের হয়ে গেলেন। অবনীন্দ্রের পত্র পেয়ে পরের দিন মধ্যাহ্নে অরুণিমা তার স্বামী প্রবণের সাথে বাবার বাড়ি এসেছে। তাদের ছোট্ট ছেলে বাবুন অল্পদিনের ব্যবধানে আবারও মামার বাড়ি আসায় ভীষণ উচ্ছ্বাস। এদিকে পাশের গ্রাম থেকে অবনীন্দ্রের দুই মামা কেশব ও লক্ষণও বোনের বাড়িতে হাজির। একমাত্র ভাগ্নের জন্য মেয়ে দেখতে যাবে, তারা না গেলে হয় নাকি? সবাই মিলে সব পরিকল্পনা শেষে খাবার খেতে বসল। খাওয়া দাওয়ার পাট চুকিয়ে মাকুন্দা গ্রামের উদ্দেশ্যে রওনা দিবে। অবনীন্দ্র তার মা আর বোনকেও বারবার সাথে যাওয়ার জন্য বলাবলি করছে। কিন্তু তাপসী দাসের সেই এক কথা, মেয়ে মানুষ গেলে লোকে মন্দ বলবে। শেষে অবনীন্দ্র, তার বাবা, ভগ্নিপতি আর দুই মামা মিলে মাকুন্দা গ্রামের বণিক বাড়ির উদ্দেশ্যে প্রস্থান করল। অপরূপা বেলির গায়ে একটা সবুজ রঙা শাড়ি জড়িয়ে দিল। খুব নিপুণভাবে সে বেলিকে সাজিয়ে দিল। সাজানোর শেষে বলল, জানো ননদিনী, আজ তোমাকে মাস্টার মশাই দেখতে আসছেন। অপরূপার কথায় বেলি যেন চমকে উঠল। গতকাল রাতেও তো তার মা কিছু বলল না। বেলি অতি আশ্চর্য। বেলি তৈরি হওয়ার পরপরই অবনীন্দ্ররা বণিক বাড়ির দৌড়ে পৌঁছাল। অশোক বণিক আপ্যায়নের কোন ত্রুটি রাখছেন না। এই মুহূর্তে অশোক বণিককে দেখলে কেউ বলবে না, উনি একদিন জাতপাতের বৈষম্যের অঙ্গীকার ছিলেন। নির্দয় আজ ভীষণ খুশি। তার চাওয়া যে পূর্ণ হতে চলেছে। সেও অতিথি সমাদরে ব্যস্ত। এক পর্যায়ে নীরবী বণিক গিয়ে ছেলের বউকে বললেন বেলিকে যেন বসার ঘরে উপস্থিত করে। এত সব মানুষের মধ্যে ছোট্ট নিহিয়ে ঘর ও ঘর ঘুরে ফিরে নাচছে। কারণ তার মা বলেছে এবার তার পিসিমণির বিয়ে হবেই। এই খুশিতে সে আত্মহারা। বেলিকে বসার ঘরে উপস্থিত করার এক পর্যায়ে অশোক বণিক বিজু দাসের উদ্দেশ্যে প্রশ্ন করলেন, বিজু, আমার মেয়েকে তোমাদের ঘরে নিতে আপত্তি নেই তো? আপত্তির তো প্রশ্নই উঠে না মশাই। আপনার মেয়ে যদি আমার ঘরে আমার পুত্রবধূ হয়ে যায় তাহলে সেটা আমার 7 জন্মের ভাগ্য। বিজু দাসের কথায় উপস্থিত সকল ব্যক্তির মন যেন আনন্দে পুলকিত হল। এর মধ্যে বেলি একটিবারও মাথা তুলে অবনীন্দ্রের দিকে চাইল না,
আর না অবনীন্দ্র বেলির দিকে চাইল। বিভিন্ন কথাবার্তা শেষে মিহিরকান্ত বণিক বললেন, আমরা তাই আগামী সপ্তাহে বিয়েটা হয়ে যাক। আপনাদের আপত্তি আছে? সবশেষে এইবার অবনীন্দ্রের কণ্ঠস্বর ভেসে এলো, আমাদের কোন সমস্যা নেই। আপনারা আপনাদের সুবিধে অনুযায়ী তারিখটা জানাতে পারেন। অবনীন্দ্রের কণ্ঠস্বর বেলির কর্ণকুহরে প্রবেশ করার সাথে সাথে বেলির মনে হলো, এই মাস্টারমশাই তো গাম্ভীর্যে ঘেরা। মনে হয় সমাজের চাপে এই বিয়ে করার সিদ্ধান্ত নিল। অবশেষে গুরুজনদের সিদ্ধান্তে আগামী জ্যৈষ্ঠ মাসের 4 তারিখ গোধূলি লগ্নে অবনীন্দ্র আর বেলির বিয়ের ক্ষণ ঠিক হল। বণিক বাড়ির সবার মুখে এতদিন পরে যেন হাসি ফুটল। মনোরমা বণিক হাসতে হাসতে শাড়ির আঁচলে অশ্রুকণা মুছছেন। এদিকে নীরবী বণিকের বুকের ভেতর তোলপাড় হচ্ছে, তার মেয়েটা আর সপ্তাহখানেক তার কাছে আছেন, এরপর সারা জীবনের জন্য অন্যের বাড়িতে চলে যাবে। এটা ভেবেই মায়ের মন ভেঙে আসছে। অন্যদিকে গ্রামের মধ্যে একটা চাপা গুঞ্জন ছড়িয়ে পড়েছে, বণিকদের মেয়ের সাথে দাসের ছেলের বিয়ে হচ্ছে, সেই ছেলে যতই শিক্ষিত আর বিলেত ফেরত হোক দাসী। অশোক বণিক কিভাবে এমন জাতের ঊর্ধ্বে গিয়ে দাসের ছেলের সাথে নিজের মেয়ের বিয়ে দিচ্ছেন, গ্রামের মানুষ সেটার কিনারা খুঁজে পাচ্ছেন না। অবনীন্দ্রদের বাড়ি ফিরতে সন্ধ্যা হয়ে গেল। তাপসী দাস আর অরুণিমা বিয়ের পাকা কথা শুনে বেশ উৎফুল্ল। ইতোমধ্যে বিয়ের পরিকল্পনা সবাই মিলে শুরু করে দিয়েছে। অন্যদিকে বণিক বাড়িতেও বিয়ের তোড়জোড় শুরু হচ্ছে। অশোক বণিক একমাত্র ভগ্নিপতি বিহল বণিককে দ্রুত আমন্ত্রণ পত্র পাঠিয়ে দিয়েছেন। দুই বাড়িতেই বিয়ের আমেজ শুরু। অতিথিদের আমন্ত্রণ পত্রও পাঠানো হচ্ছে। তবে বিপত্তি বাঁধল গ্রামের মানুষদের নিয়ে। জাতের ঊর্ধ্বে গিয়ে এ বিয়ে তারা কিছুতেই মেনে নিতে পারছে না। যুগ যুগ ধরে জাতে জাতে মিল রেখে বিয়ের কার্য সম্পন্ন হয়ে এসেছে, আর এখন কিনা বণিক বাড়ি আর দাস বাড়ি এই নিয়ম ভাঙতে বসেছে। বিগত দুদিন ধরে বিভিন্ন মানুষ অবনীন্দ্রদের বাড়ি বয়ে এসে নানান কটু কথা বলে যাচ্ছে। একজন তো এমনও বলল, এই বিয়ে ধর্মে সইবে না, স্বয়ং ঈশ্বরের শাপ বর্ষিত হবে। অবনীন্দ্রও প্রতিউত্তরে বলল, ভেদাভেদের ব্যাখ্যা ধর্মগ্রন্থে নেই। ঈশ্বরের দৃষ্টিতে সবাই সমান, উঁচু নিচু বলতে কিছু হয় না। অবনীন্দ্রের এমন আরও বিভিন্ন কঠোর কথায় আর তার অভিনব কঠোর ব্যক্তিত্বের দরুন গ্রামের মানুষগুলো এর বেশি কিছু বলার সাহস পায়নি। তবে অবনীন্দ্র জানে, আজ যদি তার পরিবারের আর্থিক অবস্থা আগেকার মতো করুণ হতো, কিংবা সে যদি বিলেত না যেত, হয়তো গ্রামের মানুষরা ওদেরকে একঘরে পর্যন্ত করে দিতে সময় নিত না। একই অবস্থা বণিক পরিবারেরও। তবে মাকুন্দা গ্রামের সব ধরনের মানুষ খাদ্যের জন্য বণিকদের উপরই নির্ভরশীল। স্বল্প মূল্যে বিভিন্ন আহারের সামগ্রী বণিকদের থেকে ক্রয় করতে পারে বলে তাদের খাদ্যের অভাব হয় না। তাহলে আর কোনো মুখে গিয়ে সামনাসামনি তারা বণিক পরিবারের বিরুদ্ধে কথা বলবে? যার অর্থ আছে, তার সবই আছে, আর সে সবই করতে পারে। তবুও অবনীন্দ্র আর বেলির বিয়ে নিয়ে গ্রামে গ্রামে নানান অপ্রীতিকর কথাবার্তা চলতেই থাকে। এত কিছুর মাঝে বিয়ের দিনক্ষণ এগিয়ে এসেছে। দো পরিবারে আত্মীয় স্বজনের প্রচুর সমাগম। আত্মীয়রাও আবার অশোক বণিক আর নীরবী বণিককে নানান অপ্রীতিকর কথা শোনাতে ছাড়ছেন না। নিজেদের জাত খুঁয়ে অন্য জাতের ছেলের সাথে একমাত্র মেয়ের বিবাহ দিচ্ছে, এটা তারা সহজভাবে নিতে পারছে না। এমনকি বেলির একমাত্র পিসি অত্সী বণিকও এই বিয়ের বিরুদ্ধে কথা বলছেন। তবে সমস্ত জাত অজাতের কথা উড়িয়ে দু পরিবারের সদস্যরা তাদের সিদ্ধান্তে অটল রইল। দেখতে দেখতে জ্যৈষ্ঠ মাসের 3 তারিখ অবনীন্দ্র আর বেলির গায়ে হলুদ সম্পূর্ণ হয়ে গেল। দুই বাড়িতে আলাদাভাবে এই অনুষ্ঠান সুষ্ঠুভাবে মিটল। 4 তারিখ গোধূলি লগ্নে অবনীন্দ্র বরবেশে বরযাত্রী নিয়ে বণিক বাড়িতে পা রাখল। আর বেলি লাল শাড়িতে লাল টুকটুকে বউ সেজে অবনীন্দ্রের অপেক্ষায়। বণিকরা নতুন অতিথি সমাদরে কোন ত্রুটি রাখলেন না। অতঃপর বিভিন্ন মন্ত্র উচ্চারণের মাধ্যমে বিবাহের সমস্ত নিয়মকানুন শেষে অবনীন্দ্র আর বেলি 7 জন্মের জন্য 7 পাকে বাধা পড়ল। আর সিঁদুরদানের মাধ্যমে পুরোহিতমশাই বিবাহ সমাপ্ত ঘোষণা করলেন। কনে বিদায়ের সময় অশোক বণিক কান্নায় ভেঙে পড়লেন। সবাই যেন শক্তপোক্ত মনের অধিকারী এই মানুষটার কান্না দেখে নির্বাক। নীরবী বণিক শক্ত করে মেয়েকে জড়িয়ে ধরে রেখেছেন, মনে হচ্ছে বাঁধন ছাড়লেই বুঝি তিনি আর কখনো মেয়েকে দুচক্ষে দেখতে পাবেন না। অপরূপাও এক কোণে দাঁড়িয়ে কাঁদছে, শুধু অত্সী বণিকের চোখে জল নেই,
তার মুখে এখনো অসন্তুষ্টির ছাপ স্পষ্ট। অবনীন্দ্রের দিকে তিনি কেমন রুষ্ট চোখে চেয়ে আছেন। তবে বিহল বণিক খুবই খুশি, তার মনে হচ্ছে অশোক বণিক মেয়ের জন্য যোগ্য পাত্র খুঁজে নিয়েছেন। এক আকাশ সমান বিষাদের টৈটম্বুর হয়ে বণিক পরিবার তাদের একমাত্র কনেকে সারা জীবনের জন্য বিদায় দিয়ে দিলেন। আজ থেকে বেলি তাদের জন্য শুধু অতিথি। পালকি করে নতুন বউ বেশে অশ্রুজল নির্গত করতে করতে বেলিও শ্বশুরালয় প্রস্থান করছে। অবনীন্দ্র যখন পালকি থেকে বেলিকে হাত ধরে নামাচ্ছিল তখন এক মুহূর্তের জন্য অবনীন্দ্রের হৃদয় যেন থমকে গিয়েছিল। ভালো লাগা কিংবা খারাপ লাগা কিছু প্রকাশ না করে অবনীন্দ্র আস্তে করে হেসে ফেলল। বেলি সংকোচের সহিত অবনীন্দ্রের দিকে চাইলে অবনীন্দ্র বলল, তোমার এমন বাচ্চাদের মতো কান্না দেখে সেই কবে থেকে হাসি আসছিল, কিন্তু ভদ্রতার কারণে কষ্ট করে হাসি চাপতে হলো দর্শনা। বেলি রাগ করতে গিয়েও যেন পারল না। তার মাস্টারমশাইয়ের মুখে এই প্রথম নিজের নাম শুনে সে যেন নিশ্চল। তাপসী দাস ছেলের বউকে আদর সমাদরে বরণ করে নিতে ব্যস্ত। অরুণিমাও একমাত্র ভাইয়ের বউকে উৎসুক হয়ে কাছে টেনে নিচ্ছে। দাস বাড়িতে যেন খুশির আমেজ উপচে পড়ছে। সমাজের সমস্ত কলুষিত বাক্য, জাতের ভেদাভেদকে তুচ্ছ করে অবনীন্দ্র আর বেলির বিয়ে যেন এক দৃষ্টান্ত হয়ে রইল। অবনীন্দ্র আর বেলির বিয়ের 18তম দিন অতিক্রম হয়ে গেল। সেদিন অপরাহ থেকে অম্বরে যেন মেঘের ছায়া নেমেছে। যে কোনো মুহূর্তে তুমুল বাড়িধারা ধরনীর বুকে উপচে পড়বে। বেলি নিজের ঘরে জানালার শিয়েরে বসে একমনে পায়ে আলতা লাগাচ্ছিল। তার খোলা চুলগুলো বাতাসের ঝাপটায় মুখ, ললাটের উপরিভাগে এসে আছড়ে পড়ছে। তখনই অবনীন্দ্র ঘরে প্রবেশ করল। বেলির দিকে এক পলক তাকিয়ে এগিয়ে এসে বেলির চুলগুলো যত্ন করে বেঁধে দিল। অথচ বেলির কোন হেলদোল নেই। একটু পরে অবনীন্দ্র নিজে থেকে বলল, আচ্ছা, তোমার কাঠের বাক্সে ছোট চিরকুটগুলোকে দিল। আপনি কিভাবে জানেন কাঠের বাক্সে চিরকুট আছে? গত সপ্তাহে যখন তোমাকে তোমার বাবার বাড়ি থেকে নিয়ে আসার জন্য গিয়েছিলাম তখন। এত প্রশ্ন না করে আমার কথার উত্তর দাও। বেলি অবনীন্দ্রের দু চক্ষের পানে চাইল। কিছুক্ষণ মন থেকে বলল, ওগুলো তো সব আপনার দেয়া চিরকুট। কি ভেবেছেন আমি বুঝব না? বেলির কথায় অবনীন্দ্র হেসে উঠল। তবে আপনাকে দেখে কেউ বলবে না যে আপনিও প্রেম বিষয়ক চিরকুট লিখতে পারেন। আপনাকে দেখলে অনেক গম্ভীর মানুষ মনে হয়। বেলি হাসতে হাসতে কথাগুলো বলল, আমার সকল গাম্ভীর্যতা বাইরের জগতের মানুষদের জন্য। আর প্রেম শুধুমাত্র আমার স্ত্রীর জন্য। দুটো ব্যাপার তো এক করা যায় না বলো? অবনীন্দ্রের কথায় বেলি কেমন লাজুক চোখে জানালার বাইরে চাইল। ততক্ষণে বর্ষণের বাড়িধারা ধরনীর কোল ফেসে গড়িয়ে পড়া আরম্ভ করেছে। হঠাৎ কিছু একটা মনে পড়ায় বেলি অবনীন্দ্রের দিকে তাকিয়ে বলল, আপনি চিরকুটগুলোতে হিজল ফুল কেন দিতেন? আপনার প্রিয় বুঝি? মধুহাওয়ার হিজল পার, হিজল ফুল আর তুমি আমার ভীষণ প্রিয়। এবারও বেলি অবনীন্দ্রের কথার প্রতিউত্তর করতে পারল না। অবনীন্দ্র ফের বলল, কাল ভোরে চলো যাই। হিজল ফুল আর প্রেমের সৌন্দর্যতা না হয় একসাথে উপভোগ করলাম। লাজুক হেসে বেলি সায় জানিয়ে বলল, চলুন তবে। বেলির লাজুকতায় অবনীন্দ্র ভীষণ জোরে হেসে উঠল। এক পর্যায়ে হাসি থামিয়ে মায়াভরা চোখে বেলির দিকে চেয়ে শুধালো, আমার হিজল ফুলের প্রেম সত্য হলো। আগামীকাল জ্যৈষ্ঠকের ভোরে হিজল ফুলের সাথে আমার প্রেমের মুখোমুখি সাক্ষাৎ হোক। সমাপ্ত।